রুই মাছ বা ল্যাবেওরোহিতা। প্রথমেই চলে যায় এদের প্রকার শ্রেণীতাত্ত্বিক অবস্থানে। পর্ব করডাটা, কারণ জীবনের কোনো না কোনো দশায় নটোকর্ড থাকে। গলবিলীয় ফুলকাছিদ্র আর পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু থাকে। এগুলি করডাটার মধ্যে গিয়ে পূর্ব সমস্যা নেই। ভার্টিব্রাটা সাবফাইলাম। ভার্টিব্রাটা কেন? কারণ নটোকর্ড প্রতিস্থাপিত হয় কি দ্বারা? মেরুদণ্ড দ্বারা। ক্লাস এর শ্রেণী কোনটা? কোন শ্রেণীর মাছ এটা? দেহ চকচক করে, অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিন মানে রশ্মি, মানে ড্যাশযুক্ত পাখনা, রশ্মিযুক্ত এবং অস্থিযুক্তও আছে। অস্থিময় রশ্মিযুক্ত পাখনা। অর্ডার আর ফ্যামিলি মানে রাজ্য, পর্ব, শ্রেণী। বর্গ, গোত্র। বর্গ, গোত্র। অর্ডার হলো বর্গ, ফ্যামিলি হলো গোত্র। এই বর্গগোত্র দুইটাই হলো সি সি। মনে রাখবো কীভাবে? রুই মাছে কোনো মজা নাই। সি 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 রুই মাছ। একটা হলো সিপ্রিনি ফর্মস, সিপ্রিনি ডি। ফর্ম আগে, মানে গঠন করতে হবে আগে, তারপর দিতে হবে গঠন, তারপর দি। সিপ্রিনি ফর্মস, সিপ্রিনি ডি। আর কোনটার কারণ কি? ফ্যামিলিটা আগে পড়ি, অর্ডারটা পরে পড়তেছি। ফ্যামিলি হইল পরিবার। তারা কিসের পরিবার? তারা হলো কার্প পরিবার। তারা হলো কার্প মাছ। কার্প মাছ হলো ফ্যামিলি। তবে এই ফ্যামিলির কি আছে, মানে এই ফ্যামিলির কি নিয়ে কথা বলতে হবে? এই ফ্যামিলির দাঁত নিয়ে কথা বলতে হবে। দাঁত, ড্যাশ দাঁত আছে, ড্যাশ দাঁত নাই। কোন দাঁত আছে? গলবিলীয় দাঁত আছে। মনে রাখবো গলবিল আছে, তাই গলবিলীয় দাঁত আছে। এদের কিন্তু গলবিল থাকে, গলবিলীয় দাঁত আছে। আর ভুম ভুম দাঁত নাই, মানে ভুমার দাঁত নাই, ভুম ভুম দাঁত নাই। আর অর্ডার, অর্ডার কি? মানুষ অর্ডার করে, অনেকেই অর্ডার করে কীভাবে? লেখা, অর্ডারে টিক দিয়া দেয় বা দাগ দিয়া দেয়। এই অর্ডার হলো দাগ দিয়ে দেওয়া, মানে পার্শ্বরেখা সংবেদী অঙ্গ ড্যাশ পর্যন্ত বিস্তৃত, লেজের শীর্ষ পর্যন্ত পার্শ্বরেখা সংবেদী অঙ্গ, দাগ থাকে পাশে। এবার জেনাস স্পেসিস ল্যাবেও, ল্যাবেওরোহিতা। ল্যাবেও কেন বলা হয় ল্যাবেও? কারণ মাংসল ঠোঁট আছে, যে ঘাস ফড়িংয়ে পড়বো, ল্যাবিয়াম, ল্যাব্রিয়াম, ঠিক আছে, মানে ঠোঁট, ল্যাবেও ঠোঁট। কেমন ঠোঁট? মাংসল ঠোঁট। শুরুতে চলে যাই। সিপ্রিনি ফার্মস বর্গের অন্তর্গত, সিপ্রিনি ডি গোত্রভুক্ত। পরিচিত বর্গগোত্র ফার্ম ডি, ফার্ম ডি। মিঠা পানির, মানে মিঠা পানিকে মানে স্বাদু পানি, সি সি স্বাদু পানি, দন্তস্ব 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 স্বাদু পানির প্রায় কত হাজার প্রজাতির মাছকে কার্প মাছ বা ড্যাশ বলা হয়? কার্প মাছের অপর নাম হলো সিপ্রিনিড। যাহাই কার্প মাছ তাহাই সিপ্রিনিড গোত্রের মাছ। গোত্র না, সিপ্রিনিড মাছ। গোত্র তো হইল সিপ্রিনিডি। কত প্রজাতির, কয় প্রজাতির মাছ আছে? ধরে রাখবো এদের দাম হলো 300 টাকার মতো, 300-র কাছাকাছি। 300 300 300, মানে ব্রয়লারের দামের চেয়ে একটু বেশি। ব্রয়লার এখন 260, 70, 80, 90 এরকম, এদের 300। তাই প্রজাতি 300টা না, প্রজাতি 3000টা, ঠিক আছে? 300 থেকে মনে রাখবো 3000 প্রজাতি, 3000 প্রজাতি। এই গোত্রটার একটা স্পেশালিটি আছে। কি স্পেশালিটি? এটা হইল সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় মাছের গোত্র। কোনটা? সিপ্রিনি বর্গগোত্র ডি, সিপ্রিনি ডি। সিপ্রিনি ডি হইল সবচেয়ে বড় মাছের গোত্র। আরেকটাও সবচেয়ে বড় মাছের গোত্র, ঠিক আছে। আরেকটা হইল মেরুদণ্ডী প্রাণী হিসাবেও সবচেয়ে বড় গোত্র। অন্য কোনো গোত্রতেই এত মেরুদণ্ডী প্রাণী নেই। তার মানে ম সবচেয়ে বড় গোত্র, মেরুদণ্ডী প্রাণী হিসেবে সবচেয়ে বড় গোত্র, আর মাছ গোত্র হিসেবে সবচেয়ে বড় গোত্র। এরা কোন পানির? স্বাদু পানির। এদের কোথায় কি আইস থাকে? মাথায় আইসের নাম কি? এদের মাথায় কোনো আইস থাকে না, মাথায় নো আইস, মাথায় নো আইস। গায়ের আইসের নাম হইল সাইক্লয়েড, সিপ্রিনিড সাইক্লয়েড, দন্তস্ব দন্তস্ব সাইক্লয়েড। দেহ গহ্বরে থাকে পটকা, পটকার অপর নাম বায়ুথলি। এদের কি বলা হয়? কার্প জাতীয় মাছ। মাথায় নো আইস, সারা দেহে আইস, দেহ গহ্বরে পটকা। কার্প জাতীয় মাছে মনে রাখবো, মাছ দেখলেই আইস দেখা যায় শুরুতে, এই যে কার্প। মাথায় আইস নেই, দেহে আইস আছে, এই দুইটা। আর পটকা মানে কার্প, পটকা কার্প, ক ক, কার্পের পটকা, কার্পের পটকা থাকবে।
এবার বলছে গোত্রের সদস্যদের শনাক্ত করা যায় কীভাবে। আগে পড়ছিলাম গোত্রের সদস্যদের শনাক্ত করা যায় কার্প দেখা আর দাঁত দেখা। গোত্র মানে হইল ফ্যামিলি। কিন্তু এখানে বলছে কি মুখের মধ্যে দাঁতের ড্যাশ, দাঁতের অনুপস্থিতি, আসলে ভোমার দাঁতের অনুপস্থিতি, ভোমার দাঁতের অনুপস্থিতি। পৃষ্ঠীয় পাখনা, দাঁতের বাইরে পাখনা আনছে। আর পার্শ্বীয় সংবেদী রেখা, পার্শ্বীয় সংবেদী রেখা কিন্তু পড়ছিলাম কিসে, পার্শ্বীয় সংবেদী রেখা পড়ছিলাম অর্ডারে। অর্ডার দিলে রেখা আঁকতে হয়, অর্ডার দিলে রেখা আঁকতে হয়। কিন্তু এইবার অর্ডারের একটা, ফ্যামিলির একটা, আর পৃষ্ঠীয় পাখনা তিনটা মিল্লা বলছে যে এইদের উপস্থিতি দেখা গোত্রের সদস্য শনাক্ত করা যায়। যেহেতু তিনটা আছে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আকারের ভিত্তিতে কার্প কয় প্রকার ও কি কি? 2 প্রকার, মেজর কার্প, মাইনর কার্প। মেজর কার্প হইল অপেক্ষাকৃত ড্যাশ আকারের কার্প, বড় আকারের কার্প। মেজর কার্পের অপর নাম প্রধান কার্প, প্রধান কার্প। এগুলি হইল নামে হয় কার্প থাকবে, আর না হইলে বাকি তিনটা। বাকি তিনটা কি কি? রুই, কাতলা, মৃগেল। চাইনিজ কার্প, গ্রাস কার্প, সিলভার কার্প, বা ওগুলি কিন্তু বাংলাদেশি না। বাংলাদেশি প্রধান কার্প বললে, বাংলাদেশি প্রধান কার্প বললে বাকি তিনটা রুই, কাতলা, মৃগেল। ওগুলি একটা চাইনিজ, একটা গ্রাস, একটা সিলভার। অন্য দেশের থাইল্যান্ড হইতে পারে বা দুগুলি। আর ছোট আকারের কার্পগুলো হলো মাইনর কার্প। মাইনর কার্প হইতে পারে পিচি পিচি মাছ, যেগুলি কীট খায়। বাটা মাছ কীট খায়। বাউস, কোন বাউস? কাল বাউস, বাটা বাউস, ব ব, বাটা বাউস ব ব, আর এটা হলো ভ। ঠিক আছে, বড়গুলির ব দিয়া না, ছোটগুলির নাম ব দিয়া। ব ব ভ, ভ দিয়া নাম কি? ভাগনা, ভাগনা। এবার একটু এদের বায়োলজিক্যাল নেমটা মুখস্থ করি। ভাগনার নাম হইল রেবা। ভাগনা হইল সি রেবা, সি রেবা মানে রিবানিয়া, সি ভাগিনা রিবা নেয়, সি সি আই সি ভাগিনা মানে ভাগনা, রিবা নেয়, আর বিয়ে রেবা। আর বাটা আর কালী বাউস, বাবা, বাটা বাউস দুজনই শ্রুতিই লাভেও, দুজনের শ্রুতিই লাভেও। একজন নাম হলো লাভেও বাটা, আরেকজনের নাম লাভেও কালবাসু, কালবাসু, কালবাসু। কার্পের নাম, এই দুঃখিত, রুইয়ের নাম লাভেও রহিতা, কাতলার নাম কাতলা কাতলা, আর মৃগেলের নাম সির সির, সিরহি, সিরহ। গেল গেল গেল, সিরহি গেল মানে সিরে গেল, সিরো গেল, সির গেল গেল গেল, সিরহি, সিরহ, সিরো, সিরো গেল মৃগেল। বাংলাদেশের 3টা মেজর কার্পের প্রজাতির মধ্যে কোনটা সুলভ? রুই মাছ হলো সুলভ, এবং সুলভ ছাড়াও আরও চাষযোগ্য, সুলভ চাষযোগ্য, স্বাদু পানিতে চাষযোগ্য, সবচেয়ে বেশি সুলভ, সবচেয়ে জনপ্রিয় এবং প্রোটিন সমৃদ্ধ সুস্বাদু মাছ। আসলে প্রোটিন সমৃদ্ধ লাগবে না, লাগবে চাষযোগ্য আর সুলভ। সবচেয়ে সুলভ কোনটা? রুই। সহজে চাষযোগ্যও রুই। রুই সবার আগে বলি, এই জন্য রুইয়েরই 2টা বৈশিষ্ট্য বলে দিছে। অঞ্চল ভিত্তিক পরিচিত অপর বাংলা নাম, রুইয়ের অপর নাম কি কি? র দিয়া শুরু প্রথমে। রোহিত, রাও, রোহিত, রাও, গরমা, নাউসি, গরমা, নাউসি মানে গরম গরম মাছ খাও, নাউসি মানে নাওমি। 1 বছরে খামারে, খামারে 1 বছরে কতটুকু হয়? লম্বায় কত সেন্টিমিটার, কত ফুট, ওজনে কত গ্রাম? লম্বা মনে রাখবো 1 ফুটের একটু বেশি, মানে কি 1 ফুট থেকে 1.5 ফুট, 1 ফুট থেকে 1.5 ফুট। 1 ফুট থেকে 1.5 ফুট কত সেন্টিমিটার? 30 থেকে 35 থেকে 35। 1 ফুট হলে 35-এর মতো, একটু বেশি, 35 থেকে 45।
1 ফুটের চেয়ে একটু বেশি, 45 সেন্টিমিটার। আর ওজন কত? 7, 8। 7 হইল লাকি 7, তারপর 8, 700-800 গ্রাম। 1 কেজির চেয়ে একটু কম, 1 ফুটের চেয়ে একটু বেশি, 1 কেজির চেয়ে একটু কম। কিন্তু ড্যাশ নদীর রুইয়ের পোনা বৃদ্ধি পেয়ে ড্যাশ কেজি পর্যন্ত হয়। কোন নদী? হালদা নদী। হালদা যদিও নদী না, তাও নামে নদী বলে, ঠিক আছে? এটাকে মনে হয় একটা বিল নাকি জানি আমি পড়ছিলাম, ওই ইয়াতে জিকেতে আছে। হালদা নদী পোনা বাড়ে কত কেজি পর্যন্ত? আগে পড়ছিলাম 1-1.5, এখানে বলবো 2-2.5, পাক্কা 1 বাড়ায় দিব, 1-1.5, 2-2.5। এই জন্যই হালদা নদীর রুইয়ের ড্যাশ 3 বয়সের পোনার কেজি কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা? হালদা নদীর রুইয়ের পোনার কতদিন বয়স? 4 দিন বয়স। পোনা সার, এই পোনা দিয়ে আমার 1 কেজি পোনা সার, আমার জন্য 1 কেজি পোনা সার। কোন পোনা? রেণু পোনা বা ডিম পোনা? ডিম সার, রেণু সার, ডিম সার, রেণু সার। 4 দিনে হয় ডিম পোনা, 4 দিনে হয় রেণু পোনা। 4 সার। প্রতি কেজি সর্বনিম্ন কত হাজার, সর্বোচ্চ কত হাজার? সর্বনিম্ন হইল 60-65। দাম দিবি না, একদম 60 করে দিব, 60 করে দাম দিতেই হবে, 60 করে দাম দিতেই হবে। 60-65 হলো সর্বনিম্ন, আর সর্বোচ্চ 1 লাখ। বসতি। রুই মাছের মূল ভূখণ্ড কোনটা? রুই মাছের মূল ভূখণ্ড ইন্ডিয়া। এছাড়াও আরও 3টা দেশের নাম আছে: পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার। ইন্ডিয়ার পাশের 2 দেশ পাকিস্তান, বাংলাদেশ, বাংলাদেশের পাশের দেশ মায়ানমার। এরা বাংলাদেশের বিভিন্ন ড্যাশ এ বিচরণ করে। বিচরণ করে কোথায়? বিচরণ করে নদীতে। আর ডিম ছাড়ার সময় আসে কোথায়? প্লাবন ভূমিতে। তার মানে সবাই সাগরের মাছ বিচরণ করে সাগরে, ডিম ছাড়তে আসে নদীতে। মানে ড্যাশ করা, মানে মেটিং করা বা স্পুনিং করা এদের কাছে একটু খারাপ কাজ। সাগর মানে কম ইয়ার কাজ না, সাগর থেকে নদীতে এসে পড়ে, নদীর থেকে প্লাবন ভূমিতে এসে পড়ে, প্লাবন ভূমি। এই মাছের স্বাদ আছে, সাহায্য চাষযোগ্য, আর অর্থনৈতিক গুরুত্ব আছে। স্বাদ, চাষ, গুরুত্ব। স্বভাব। জীবনের প্রাথমিক পর্যায়ে রুইয়ের পছন্দের আহার। প্রাথমিক পছন্দ, রুইয়ের প্রাথমিক পছন্দ কি? শুধু প্লাঙ্কটন। কোন প্লাঙ্কটন? শুধু প্লাঙ্কটন বলছি, মানে 2 ধরনের প্লাঙ্কটনই। প্রাথমিক পছন্দ প্লাঙ্কটন, প্রাথমিক পছন্দ প্লাঙ্কটন। ড্যাশ পোনা দশায় প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করলেও, মানে কোন পোনা দশায় প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করে? আসলে সেটা প্রথম থেকেই প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করে। তাও একটু বলি, প্রাণীর আঙ্গুল, আঙ্গুলি পোনা দশায় প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করলেও আরও 3টা খাবার গ্রহণ করে, যেই 3টা প্রাণী না, উদ্ভিদ প্লাঙ্কটন। কি? ডেসমিড, ফাইটোফ্লাজেলেট আর শৈবাল রেণু। শৈবাল বললেই বুঝবো এইটা উদ্ভিদ, ফাইটো মানে উদ্ভিদ, আর ডেসমিড। আঙ্গুলি পোনা দশা এই 3টাও খায়। আঙ্গুলি, নতুন 3টা নাম প্রাণী প্লাঙ্কটন ছাড়াও। আঙ্গুলি পোনা দশার ইংরেজি কি? ফিঙ্গারলিং স্টেজ। FINGER, ফিঙ্গার, LING, ফিঙ্গারলিং স্টেজ। তরুণ ও পূর্ণবয়স্ক মাছ কোন স্তর থেকে খাবার খায়? মাঝ স্তর থেকে। তরুণ বয়স মানে কি? মাঝ বয়স। ছোটও না, বুড়াও না, বাচ্চাও না, বুড়াও না, মাঝামাঝি। এই জন্য তরুণ বয়স, মাঝ স্তর। তরুণ বয়সের পূর্ণবয়স্ক মাছ সাধারণত কি খায়? সাধারণত শৈবাল আর নিমজ্জিত উদ্ভিদ খায়, অর্থাৎ প্রধানত শাকাশী। তার মানে কি? ছোট সময় প্রাণী প্লাঙ্কটন খায়, ছোট সময় জীবকে খায়, মানে উদ্ভিদ ছাড়া অন্য কিছু খায়, প্রাণী খায়।
কিন্তু যখন সে পূর্ণবয়স্ক হয়ে যায় তখন সে ভেজিটেরিয়ান হয়ে যায়, শাকাশী হয়ে যায়, শৈবাল খায় আর উদ্ভিদ খায়, শৈবাল খায় আর উদ্ভিদ খায়, আর কিছু খায় না। এরা কি তলদেশী খাদক? হ্যাঁ, শুধু মাঝ স্তর না, এরা তলদেশে গিয়াও খায়। এই তলদেশী খাদক এটা বোঝা যায় কি দিয়া? পৌষ্টিক নালীতে পচনশীল বালু কাদা দীক্ষা। বালু কাদা জৈব পদার্থ, পৌষ্টিক নালীতে পচনশীল বালু কাদা আর জৈব পদার্থ দেখে বোঝা যায় এরা তলদেশে খায়। তলদেশে বালু থাকে, কাদা থাকে, জৈব পদার্থ থাকে, এই জন্য তলদেশ খায় ফেলা। এদের খুঁটে খাওয়ার উপযোগী ড্যাশ ঠোঁট আছে। খুঁটে খাওয়ার উপযোগী ঝালরযুক্ত ঠোঁট, নরম ঝালরযুক্ত ঠোঁট, নরম ঝালর। খুঁইটা খাইতে যেমন চুষা খাইতে পারে, খুঁটটা খাইতে পারে, ঠিক আছে? এই জন্য ঝালরযুক্ত, নরম ঝালরযুক্ত ঠোঁট আছে। এবং আগে পড়ছিলাম কোন দাঁত নাই? ভোমার দাঁত নাই। কোন দাঁত আছে? গলবিলীয় দাঁত আছে। আবার এখানে লিখছে ড্যাশ গলবিলীয় অঞ্চলে দাঁত নাই। ড্যাশ গলবিলীয় অঞ্চলে দাঁতের বদলে ড্যাশ আছে। কোন গলবিলীয় অঞ্চল? মুখ গলবিলীয় অঞ্চলে। তার মানে গলবিলীয় দাঁত আছে কিন্তু মুখ গলবিলীয় অঞ্চলে দাঁত নাই। গলবিলীয় দাঁত আছে কিন্তু গলবিলের সামনে মুখ দিয়ে দিব, গলবিলের পরে অঞ্চল দিয়ে দিব, তার মানে মুখ গলবিলীয় অঞ্চলে দাঁত নাই। সেখানে দাঁতের বদলে কি আছে? আল। কি আল? কর্তন আল। কর্তন আল, দাঁতের বদলে কর্তন আল আছে, ইংরেজি এজ। এই কর্তন আল দেখে বোঝা যায় রুই মাছ নরম জলজ উদ্ভিদ আহার করে। মানে পরের আল টাল দিয়ে সব কিছু উদ্ভিদ বুঝাইছে, ঠিক আছে? খুঁটে খাওয়ার উপযোগী ঝালরযুক্ত ঠোঁট আর আল দিয়া উদ্ভিদ। ঝালরযুক্ত ঠোঁট আর আল দিয়া উদ্ভিদ। ফুলকায় সরু চুলের মতো কি থাকে? ফুলকা রেকার। চুল রেকার, চুল রেকার, চুল রেকার, চুলের মতো রেকার। এই রেকার কি করে? এই রেকার ড্যাশ ছেঁকে খায়। রেকার মানে ছেঁকে খায়। রেকা ছেঁকা, রেকা ছেঁকা, ছেঁকে খায়। কি ছেঁকে খায়? অতি ক্ষুদ্র প্লাঙ্কটনও ছেঁকে খায়। অতি ক্ষুদ্র প্লাঙ্কটন, এখানে আবার বলে নাই কোন প্লাঙ্কটন, ঠিক আছে? অতি ক্ষুদ্র প্লাঙ্কটনও ছেঁকে খায়। মাছের পোনাগুলো ঝাঁক বেঁধে চলে। আর পোনা ঝাঁক বেঁধে চলে কে? ঝাঁক বেঁধে চলে পোনা। আর বয়স্ক মাছ কীভাবে চলে? বয়স্ক মাছ পৃথক হয়ে যায়। পোনার সময় ঝাঁক থাকে, বয়স্ক হইলে পৃথক হয়ে যায়। রুই মাছ ড্যাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না। খুবই গুরুত্বপূর্ণ। রুই মাছ হলো ভালোবাসার মাছ। 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখন ভালোবাসা কমে যাবে, 14-র নিচে এসে পড়বে, তখনই রুই মাছ শেষ। প্লাঙ্কটন। প্লাঙ্কটন কি? স্রোতের কোন দিকে ভেসে বেড়ায়? প্লাঙ্কটন স্রোতের অনুকূলে। অনেক ছোট ছোট জিনিস তো, প্রতিকূলে ভাষার শক্তি নেই এদের, অনুকূলে ভাসে। প্লাঙ্কটন মানে কি? প্রাণী গোষ্ঠী, উদ্ভিদ গোষ্ঠী না জীব গোষ্ঠী? প্লাঙ্কটন মানে জীব গোষ্ঠী, দুইটা মিলায় এই প্লাঙ্কটন। এরা আণুবীক্ষণিক আর ক্ষুদ্র। ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন কাদের বলা হয়? শৈবাল ও উদ্ভিদ জাতীয় প্লাঙ্কটনকে, মানে শৈবাল ও উদ্ভিদ প্লাঙ্কটন। দুইটা উদাহরণ দেওয়া আছে। একটা হইল, দুইটা উদাহরণই আমরা শৈবাল ছত্রাক চ্যাপ্টারের শৈবাল অংশে পড়ছি। ওই যে চালো মানে ক্লোরেলা, চলো, আর নেভিকুলা, নেভি, নেভি, চলো নেভি, চলো নেভি। নেভি মানে কি? মাছ নেভিতে থাকে, নেভি টাইপের। আর ড্যাশ ও ড্যাশ জাতীয় প্লাঙ্কটনকে জিও প্লাঙ্কটন বলে। প্রাণী জাতীয় প্লাঙ্কটন ও ড্যাশ ও প্রোটোজোয়া। প্রোটোজোয়া ও প্রাণী প্লাঙ্কটন। প্রোটোজোয়া প্রাণী প্লাঙ্কটন মনে রাখবো। প্রোটো প্রাণী, প্রোটো প্রাণী। যেমন দুইটা আছে, একটা হলো ড্যাফনিয়া, যেটা হাইড্রাও খায়, সাইক্লোপস ড্যাফনিয়া, ড্যাফনিয়া। আর এখানে ড্যাফনিয়া বাদে আরেকটা আছে প্যারামিসিয়াম। প্যারামেসিয়াম মানে প্যারা, প্রাণীর অনেক প্যারা, সিয়ামের অনেক প্যারা, প্যারামেসিয়াম, প্যারামেসিয়াম আর ড্যাফনিয়া। এইটা যদিও অ্যাক্টিনোপটেরিজি, তবে এই রুই মাছ একটি ড্যাশ ময় মাছ।
রশ্মিময় না লিখে লিখছে অস্থিময়। আগে দেখছিলাম অস্থিময় রশ্মিযুক্ত পাখনা, অ্যাক্টিনোপ্টেরিজির কারণ ছিল অস্থিময় আবার রশ্মিযুক্ত পাখনা। আর এখানে লিখছে অস্থিময় মাছ। ওই অস্থিময় মাছ মানে কি? মানে হাড় আছে, মানে কাটা আছে আর কি, সোজা কথা। তবে আমরা যে অস্থিময় চিনি, ওই যে ওইটা হলো অস্থিময় পাখনা বিশিষ্ট মনে হয়। অস্টিকথিস, কন্ট্রিকথিস মানে তরুণাস্থিময় পাখনা, অস্টিকথিস মনে হয় অস্থিময় পাখনা। এই মাছটা অনেকটা ড্যাশ আকৃতির, মাকু। মাকু মানে কি? মধ্যভাগ চওড়া আর দুই প্রান্ত সরু, মাকু আকৃতির। মানে অনৈচ্ছিক পেশির মতো। এদের প্রস্থ বেশি না উচ্চতা বেশি? না, প্রস্থ অপেক্ষা উচ্চতা বেশি। প্রস্থচ্ছেদ কি আকার? মানে একটা মাছ যদি চাক করে কাটি, এমনি এমনি সব মাছ যেমনি কাটা হয়, এমনি এমনি কাটা হয়, এমনি 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 এমনি, তাহলে সেটা কি আকার দেখা দিবে? ডিম্বাকার। চলনের সময় এরা কি পায় না? এরা পানির ভিতরে গতি বাধা পায় না, মানে এদের গতি পানিতে বাধা পায় না, এই জন্য তাদের এই আকৃতিকে বলা হয়। শুধু কিন্তু রুই মাছের, কার্পদের না, শুধু রুইয়ের এই আকৃতিকে বলা হয় স্ট্রিম লাইন্ড আকৃতি। আকৃতির নাম স্ট্রিম লাইন্ড। আচ্ছা, মাছটা চলে কীভাবে? মাছটা চলে আসলে যে এইভাবে, মানে দুইটা মুখ আমার দিকে দিলে মুখের ফাড়াটা আর চোখ দূরে দেখা যাবে, এমনি চলে। তার মানে এই দিকটা কোন দিক? এই দিকটা হলো অঙ্কীয় দিক। সবসময় যেই দিকটা নিচে থাকে না, বলতে যেই দিকটা ঠোঁট বরাবর বা মুখ বরাবর যে দিকটা থাকে সেই দিকটা হলো অঙ্কীয় দিক। এই হলো মুখ বরাবর এই দিকটা আছে, এই দিকটা হলো অঙ্কীয় দিক, আর এটা হলো পৃষ্ঠীয় দিক। ঠিক আছে? চলে কিন্তু সোজা হয়, ভাইসা চলে না, সোজা হয় চলে। রুই মাছের দেহ কয়টি অংশে বিভক্ত? 3টা। কি? মাথা, দেহকাণ্ড, লেজ। খুবই গুরুত্বপূর্ণ। মাথা, দেহকাণ্ড, লেজ। প্রথম অংশ মাথা। কতটুক থেকে কতটুক পর্যন্ত মাথা? দেহের অগ্রপ্রান্ত হতে, মানে একদম মুখের সামনে থেকে কানকো পর্যন্ত। কান টানলে মাথা আসে, কানকো পর্যন্ত হলো মাথা। মাথা কত ইঞ্চি লম্বা? মাথা দিয়ে মানুষ চাপা মারে, মাথায় মুখ থাকে, মুখ দিয়ে চাপা মারে। মাথা 4 ইঞ্চি লম্বা, 4-5 ইঞ্চি লম্বা। মাথার পৃষ্ঠভাগ ড্যাশ, উত্তল। তুণ্ড ইংরেজি কি? তুণ্ড স্নাউট। তুণ্ড মানে কি? ঠোঁট না, তুণ্ড কিন্তু ঠোঁট না। তুণ্ড ভোঁতার নিচু, ড্যাশ এর সামনে বাড়ানো, চোয়ালের সামনে, মানে যে ইউ করে থাকে। ঠিক আছে? সামনে একটু বড় দেখা যায়, সামনে একটু মুখটা একটু বড় দেখা যায়। এখানে বোঝা যাচ্ছে না অবশ্য, মনে হচ্ছে একটু তুণ্ড সমান, তবে না, চোয়ালের বাইরে বাড়ানো কিন্তু। ঠোঁটগুলি কিসের মতো? ঝালরের মতো। 2টা ঠোঁট আছে, ঊর্ধ্ব এবং নিম্নষ্ঠ। ঊর্ধ্বষ্ঠ, নিম্নষ্ঠ। মুখটা কি আকারের? অর্ধচন্দ্রাকার মুখ অর্ধচন্দ্রাকার, আবার কানকোর অর্ধচন্দ্রাকার অংশ পূর্ব। কানকোর না তো, ফুলকা প্রকোষ্ঠের। ঊর্ধ্বচোয়ালে এক জোড়া ড্যাশ থাকে। ঊর্ধ্বচোয়ালের পিঠের দিকে। ঊর্ধ্বচোয়াল মানে কি? চোয়ালের 2টা অংশ আমরা পড়ি, ম্যাক্সিলা ম্যান্ডিবল চোয়াল। তার মানে ঊর্ধ্বচোয়াল মানে কোনটা? ম্যাক্সিলা। ঊর্ধ্বচোয়ালে এক জোড়া, মানে 2টা কি থাকে? বারবেল, দাড়ির মতো বা কাটার মতো। বারবার কি করে? বারবার দাড়ি কাটে, এই দাড়ির মতো থাকে, নাম হলো ম্যাক্সিলারি বারবেল। দাড়িটা ঊর্ধ্বচোয়ালে থাকে, তাই নাম হলো ম্যাক্সিলারি বারবেল। ম্যাক্সিলা মানে ঊর্ধ্বচোয়াল। তুণ্ডের পৃষ্ঠদেশে, মানে তুণ্ডের পিঠে থাকে নাক। তুণ্ডের পিঠে নাক, তুণ্ডে নাক আছে। পৃষ্ঠদেশে মানে আর কি বসে রয়েছে ওটার মধ্যে আর কি। এইবার চোখ আর নাকের অবস্থান। 2 চোখের একটু ড্যাশ
একজোড়া নাসারন্ধ্র অবস্থিত দু চোখের একটু সামনে। মনে রাখবো, চোখের সামনে নাক। আমাদের নাক কি, আমরা যদি সাইড থেকে দেখি, দেখবো না চোখের সামনে নাক একটু আগায় গেছে, নাকটা চোখের সামনের দিকে, এমনি মনে রাখবো। এই সাইড থেকে দেখলে চোখের একটু সামনে নাক, চোখের একটু সামনে নাক সাইড থেকে দেখলে। আবার নাসারন্ধ্র ইংরেজি হইল নস্ট্রিলস, নাসারন্ধ্র। আর প্রত্যেক নাসারন্ধ্রের ড্যাশ এ বড় গোল গোল চোখ রয়েছে নাসারন্ধ্রের পিছনে। তার মানে নাকের সামনে চোখ, চোখের পিছনে নাক, স্বাভাবিক। মাথার দুই পাশে দুইটা চোখ আছে, মাথার দুই পাশে দুইটা। চোখের পাতা কেমন? চোখের কোনো পাতা নাই, নো পাতা, চোখে নো পাতা, কিন্তু ড্যাশ স্বচ্ছ, কর্নিয়া স্বচ্ছ। আমরা চোখের সব কিছুর আগে কর্নিয়াটার কথাই মনে করি, ঠিক আছে? আইরিশ পিউপিল এসব কেউ মনে করে না, কর্নিয়া আগে মনে করে, কর্নিয়া। বা চোখ স্বচ্ছ করো, চোখ স্বচ্ছ করো, কর্নিয়া স্বচ্ছ এবং ত্বকীয় আবরণে আবৃত। কর্নিয়ায় ত্বক আছে, মানে ত্বকের চোখের কর্নিয়া স্বচ্ছ। মাথা আইসবিহীন পড়ছি, ড্যাশ ও ড্যাশ আইসযুক্ত। দেহকাণ্ড ও লেজ আইসযুক্ত। দেহকাণ্ডেও লেজ আছে, এমনকি এই দেহকাণ্ডেও আইস আছে, এমনকি লেজেও আইস আছে, লেজেও আইস আছে, সাবধান, লেজেও কিন্তু আইস আছে। আইসগুলি কি ময়? আইসগুলি মিউকাসময়। এর ধরলে পিছলা পিছলা লাগে, মিউকাস আছে, পিছলা, মিউকাসময়। মাথার পিছন দিকে থাকে ড্যাশ ফুলকা প্রকোষ্ঠ। এই জায়গায় যেই ঢাকা জিনিসটা আছে না, এই অর্ধচন্দ্রাকৃতির, ইউ আকৃতির, হাফ চাঁদ আকৃতির, এই জিনিসটা তুললেই তো মানুষ দেখে জায়গাটা লাল নাকি। লাল হইলে বুঝে মাছটা তাজা, তাই না? এটা তুলে, এটা কটটুক তোলা যায়, একদম পুরোটা তোলা যায় না, কটটুক তোলা যায় এখান থেকে এইটুক একটা অর্ধচন্দ্র আকার অবস্থায় তোলা যায়। যেইটা তোলা যায় তার নাম কানকো, কানের মতো। কান যেরকম তোলা যায়, নড়ানি যায়, এটাও নড়ানি যায়, কানকো। কানকো তুললে যেই ছিদ্রটা দেখতে পাই তার নাম প্রকোষ্ঠ। কি প্রকোষ্ঠ? ফুলকা প্রকোষ্ঠ। কারণ কি, এর ভিতরেই থাকে ফুলকা। আর এই চিকন ইউ আকৃতির জায়গাটার নাম, ইউ আকৃতির জায়গায় একটা পর্দা থাকে, পর্দার নাম হলো ব্রাঙ্কিওস্টিকাল পর্দা। কানকোগুলি বড় আর পাতলা। কানকোর ইংরেজি কি? খুবই গুরুত্বপূর্ণ। কানকোর ইংরেজি অপারকুলাম। আসলে অপারকুলাম মানে ঢাকনা। কানকো কি? প্রকোষ্ঠের ঢাকনা না? অবশ্যই। তার মানে কানকো হলো অপারকুলাম বা ঢাকনা। আর কানকোর নিচের কিনারায়, প্রকোষ্ঠের না, ব্রাঙ্কিওস্টিকাল পর্দা থাকে কানকোর নিচের কিনারায়। কানকোর নিচের কিনারায় পাতলা ব্রাঙ্কিওস্টিকাল পর্দা যুক্ত থাকে। এইটা কাকের ঢাইকা রাখে, কানকো ফুলকা প্রকোষ্ঠকে ঢেকে রাখে। আর কানকোর নিচের পর্দা মানে ব্রাঙ্কিওস্টিকাল পর্দা কাকে ঢেকে রাখে? ফুলকা প্রকোষ্ঠের অর্ধচন্দ্রাকার ছিদ্রকে ঢেকে রাখে। অর্ধচন্দ্রাকার বললেই ব্রাঙ্কিওস্টিকাল, ব্রাঙ্কিও অর্ধচন্দ্র, ব্রাঙ্কিও অর্ধচন্দ্র। যে পড়ে আসছে তাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দেবো, পড়লে অর্ধচন্দ্র। তার মানে দুইটাই কানকোর মধ্যে। কানকোর নিচেই আছে ব্রাঙ্কিওস্টিকাল পর্দা, নিচের কিনারে। দেহকাণ্ড ইংরেজি ট্রাঙ্ক। দেহকাণ্ড মানে ট্রাঙ্ক। ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত অংশ হলো দেহকাণ্ড। কানকোর শেষ ভাগ থেকে, সাবধান, কানকোর পর থেকে না কিন্তু, ওইটা ছিল কানকো পর্যন্ত, আর এটা হলো কানকোর শেষ ভাগ থেকে। শেষ ভাগ থেকেই দেহকাণ্ড শুরু। কতটুকু পর্যন্ত বিস্তৃত? পায়ু, 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 পট পর্যন্ত, পট পট। পায়ুর পরের থেকে হলো লেজ, ঠিক আছে? এই যে পায়ু পরবর্তী লেজ, পায়ু পরবর্তী হলো লেজ, পায়ু পর্যন্ত হলো দেহকাণ্ড। এই অংশটি বিভিন্ন ড্যাশ বহন করে। পাখনা, পাখনাগুলা ড্যাশময় ও ড্যাশময়, দুইটা ময়। পাখনাগুলা পূর্ণ বিকশিত, পাখনাগুলা অস্থিময়, পাখনাগুলা রশ্মিময়। অস্থিময় কারণ ভিতরে কাটা আছে, আবার রশ্মিময়, আবার পূর্ণ বিকশিত। এইবার খুবই গুরুত্বপূর্ণ, এদের তিনটা ছোট ছিদ্র আছে, তিনটা ছোট ছিদ্রর নাম হইল পাজরে। পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। এরা কোন অংশে অবস্থিত?
মাথা, কাণ্ড না লেজ? দেহকাণ্ড অংশে। দেহকাণ্ডের কোন প্রান্তে? দেহকাণ্ডের পশ্চাৎ প্রান্তে, মানে পিছনের দিকে, পায়ুর কাছাকাছি, পশ্চাৎ প্রান্তে, দেহকাণ্ডের পশ্চাৎ প্রান্তে। কোন দেশে? পৃষ্ঠীয় দেশে না অঙ্কীয় দেশে? মানে মাছ যখন সাঁতরাবে, সেই সাঁতরানো অবস্থায় উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে, অঙ্কীয় দেশে। অঙ্কীয় দেশের ঠিক মাঝ বরাবর 3টা ছোট ছিদ্র থাকে। ছিদ্র মানেই পা জড়ে, ছিদ্র মানেই পা জড়ে, কারণ ছিদ্র গর্ত ঝামেলা হবে। যে গর্ত আসছে এবার, ছিদ্র গর্ত খাদ। মনে রাখবো। পার্শ্বরেখা অঙ্গটা কি অঙ্গ? পার্শ্বরেখা অঙ্গটা হলো সাংবেদী অঙ্গ। সাংবেদী অঙ্গ মানে কি? সাংবেদ বহন করে। পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংকেত বহন করে। পানির গুণ কেমন এটা দেখে, পানিটা কেমন এটা বোঝার চেষ্টা করে পার্শ্বীয় রেখা দ্বারা। এখন এই পার্শ্বরেখা কি কি দ্বারা গঠিত, মানে কি এর সমন্বয়ে পার্শ্বরেখা গঠিত? মনে রাখবো। পাখায় গর্ত, পাখায় গর্ত, পা হলো পার্শ্বরেখা, খা হলো খাদ, গর্ত হলো গর্ত। খাদ ও গর্তের সমন্বয়ে পার্শ্বরেখা অঙ্গ গঠিত। পার্শ্বরেখা অঙ্গ ইংরেজি হলো ল্যাটারাল লাইন অর্গান। পার্শ্বরেখা অঙ্গ। খাদ ও গর্ত। খাদ থাকে কয়টা, গর্ত থাকে কয়টা? খাদ মানে পরীক্ষা থাকে লম্বা একটা, তার মানে খাদটা হইল লম্বা খাদ, একটা লম্বা খাদ। আর গর্ত কতটা? গর্ত হইল এক সারি, অনেকগুলো না কিন্তু, গর্ত হইল এক সারি। গর্ত এক সারি, খাদ একটা। গর্ত এক সারি, খাদ একটা। পানির গুণাগুণ সংক্রান্ত ড্যাশ সংবেদ গ্রহণ করে? রাসায়নিক সংবেদ। মাছের চলনাঙ্গকে কি বলা হয়? মাছের চলনাঙ্গ হইল পাখনা দিয়া চলে। আর যদি বলে প্রধান চলনাঙ্গ কোনটা, তাহলে পুচ্ছ পাখনা। চলন অঙ্গ পাখনা, প্রধান চলন অঙ্গ পুচ্ছ পাখনা। এইবার পাখনাগুলা রশ্মিযুক্ত অবশ্যই। পাখনার ভিতরে ড্যাশ ভাবে বিন্যস্ত অন্তকঙ্কালকে ড্যাশ বলে? কিভাবে বিন্যস্ত? সবগুলি সমান্তরালে বিন্যস্ত। দেখব পাখনার ভিতরের কাঁটাগুলি একটু দূরে না, একদম সমান। এই সমান্তরাল ভাবে বিন্যস্ত সূক্ষ্ম শলাকার অন্তকঙ্কাল এদের বর্তমানে, এরা তো অবশ্যই অন্তকঙ্কাল, তাই না? বহিকঙ্কাল না, বহিকঙ্কাল হইল নখ, এগুলি হইল বহিকঙ্কাল। নখ না মনে হয়, যাই হোক, অন্তকঙ্কাল। এই অন্তকঙ্কালকে ড্যাশ বলে? এই অন্তকঙ্কালকেই বলা হয় পাখনার রশ্মি। অন্তকঙ্কালে বলা হয় পাখনার রশ্মি। আমরা পড়বো এই পাখনার রশ্মি, এই অন্তকঙ্কালগুলি। রুই মাছে মোট কত ধরনের পাখনা আছে? আর পাখনা আছে কত প্রকার? পাখনা আছে কত ধরনের? মোট 5 ধরনের। 5 ধরনের পাখনা আছে। এর মধ্যে আবার আছে প্রকৃতি বললে বুঝবো 2টা প্রকৃতি। ধরন বললে বুঝবো 5 ধরনের। প্রকৃতি 2টা। প্রকৃতি দিয়া কি বোঝায়? প্রকৃতি দিয়া বোঝায় জোড় না বিজোড়, জোড় নাকি বিজোড়, ঠিক আছে? প্রকৃতি দিয়া জোড় বিজোড় বোঝায়। যেন প্রকৃতি কম, ধরন বেশি। প্রকৃতি দিয়া জোড় বিজোড় বোঝায়, কারণ প্রকৃতি দিয়া তো অবশ্যই কোনো না কোনো একটা স্পেসিফিক বৈশিষ্ট্যকে বর্ণনা করতে হবে, তাই না? প্রকৃতি দিয়া জোড় নাকি বিজোড় এই বৈশিষ্ট্য বোঝায়। কোন 2টা জোড় পাখনা? আচ্ছা, জোড় কম না জোড় বেশি? জোড় কম, বিজোড় বেশি। বি হলো খারাপ, বি দিয়ে মনে রাখবো বিপ্র, বিজোড় প্র, প্রি, বিপ্রি, পু, পা। প দিয়ে আসা পৃষ্ঠ, পুচ্ছ, পায়ু। পৃষ্ঠ, পুচ্ছ, পায়ু, বিপ্র, বিপ্রি। আর বাকি 2টা হইল জোড়। কে? বক্ষশ্রোণী, বুক শ্রোণী হলো জোড় পাখনা। জোড় পাখনা মানে পাখনাগুলি জোড়ায় থাকে, পাখনাগুলি জোড় প্রকৃতির।
মানে বক্ষ পাখনা দুইটা করে থাকে, এই যে দেখাই, এই যে পৃষ্ঠ পাখনা একটাই, পায়ু ছিদ্রের দিকে পায়ু পাখনা একটাই, ওইদিকে আবার নাই। তবে শ্রোণী পাখনা দুইটা আছে, এইদিকে একটা, ওই দিকে যেদিক দেখতে পাচ্ছি না সেই দিকে একটা। কারণ কি, যেগুলো একদম কোনায়, এই যে এটা একদম কোনায়, একদম উপরের কোনায়, তার মানে কি আর থাকার জায়গা নাই। পায়ু পাখনা একদম কোনায়, আর থাকার জায়গা নাই। কিন্তু শ্রোণী পাখনা একদম কোনায় নাই, একটু এইদিকে, একটু এইদিকে না, তারপরে ওইদিকে আরেকটা আছে, শ্রোণী ওইদিকে আরেকটা আছে, আবার এইটাও, এই বক্ষ পাখনা এইদিকে, আবার ওই পাশের এইদিকে, মাছের ওই পাশে একটা এইদিক আছে না, ওই পাশে ওই দিকে। তার মানে বক্ষ আর শ্রোণী দুই দিকে আছে। আর পৃষ্ঠ, পায়ু, পুচ্ছ, এই পুচ্ছ দুইটা মিললেই একটা, পুচ্ছ দুইটা মিললেই একটা, ঠিক আছে, দুইটা ভাগ আছে, এই দুইটা মিললে একটাই পাখনা, আর তো জায়গা নেই থাকার। এগুলি সব একটা কইরা। এই পুচ্ছটাই হইল লাস্টের পুচ্ছ। এই পুচ্ছটাই হলো প্রধান চরণাঙ্গ, একদম লাস্টেরটা, যেটা আমরা লেজ বলি, ওই লেজটাই হলো প্রধান চলন অঙ্গ। প্রথমে পড়ব কোন পাখনার কতটা রশ্মি পড়তেছে, তবে পরের দিকে কোন পাখনা কয়টা রশ্মি যুক্ত। আচ্ছা, বক্ষ, ব দিয়ে আমরা রাখবো বসলো 17, বসলো 17, মানে বসলো 17, বসলো 17, 16-17। শ্রোণী 9, শ্রোণী 9টা পাখনা। পৃষ্ঠ, প্রি দিয়া 15-16, 15-16 পৃষ্ঠ পাখনা। পায়ু, পা দিয়া একটাও শুরু নাই, পা 7টা পাখনা। আর পু 19, পুচ্ছ 19। এগুলো কিন্তু পাখনা রশ্মি। কোন পাখনায় কয়টা পাখনা রশ্মি আছে? কিন্তু বক্ষ পাখনা আছে 2টা, শ্রোণী পাখনা আছে 2টা, এরা আছে একটা কইরা। তার মানে যদি বলে রুই মাছে কতটি শ্রোণী পাখনা রশ্মি আছে, রুই মাছে, তাহলে কিন্তু দ্বিগুণ করতে হবে, 18 বলতে হবে, তাই না? পাখনা রশ্মির সংখ্যা শেষ। এবার কোনটা কোথায় অবস্থিত? বক্ষ পাখনা কোথায় অবস্থিত? এর চিত্র দেখে মনে করলে সুবিধা হবে। বক্ষ পাখনা হলে একদম কানকর পরে, চিত্রটা আরেকবার দেখে আসি। বক্ষ পাখনার কারণ এই যে জায়গায় বক্ষ পাখনা, পৃষ্ঠ পাখনা একদম মাঝখানে উপরে পৃষ্ঠ পাখনা। শ্রোণী হইল, আসলে শ্রোণী বলছে বক্ষের পিছনে, বক্ষ পাখনার পিছনে শ্রোণী পাখনা। বক্ষও জোর, শ্রোণীও জোর, তো বক্ষর পরে শ্রোণী গেল। আর পায়ু হইল পায়ু ছিদ্রের পরে পায়ু পাখনা, আর লেজের দিকে পুচ্ছ পাখনা। কানকর ঠিক পিছনে, তার মানে কোন অংশে? মাথা, দেহকাণ্ড না লেজ? অবশ্যই মাথা, দেহকাণ্ড অংশে। দেহকাণ্ডের কোন দিকে? সম্মুখ দিকে, দেহকাণ্ডের সম্মুখ দিকে এক জোড়া বক্ষ পাখনা আছে। গেল শ্রোণী পাখনা হল বক্ষর পরে, বক্ষ পাখনার সামান্য পিছনে অবস্থিত। পৃষ্ঠ পাখনা কিসের মাঝ বরাবর? দেহকাণ্ডের মাঝ বরাবর, কাণ্ডের একদম মাঝ বরাবর। আকারে কেমন? আকারে বড়, কিছুটা ড্যাশ আকৃতির। পৃষ্ঠ কি আকৃতির? পৃষ্ঠ রম্বস আকৃতির, রম্বস মনে রাখবো। পৃষ্ঠে বস, আমার পিঠে বসা পর, আমার পিঠে র, আমার পিঠে বস, আমার পিঠে র, আমার পিঠে বস, রম্বস আকৃতির একটা পৃষ্ঠ পাখনা অবস্থিত, একটা কিন্তু এগুলি, ঠিক আছে। এর উপরের দিকের মধ্যভাগটা কেমন? উপরের দিকের মধ্যভাগটা অবতল, চুইং, নিচের দিকে অবতল, উত্তল হবে না, এসবই অবতল থাকলে অবতলই থাকবে। রম্বস আকৃতির, আবার অবতল, রম্বস অবতল। এবার পায়ু পাখনা হইল পায়ুর ঠিক পিছনে, দেহের কোন দেশে? নিচের দিকে, মানে অঙ্কীয় দেশে,
মধ্যরেখা বরাবর একটা পায়ু পাখনা থাকে। আর পুচ্ছ পাখনা কোথায়? সবার লাস্টে হলো পুচ্ছ পাখনা। কিসের পিছনে? লেজের ঠিক পিছনে। লেজের ঠিক পিছনে কয়টা পুচ্ছ পাখনা থাকে? একটা 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 একটা। এইবার কাজ কাজ করি। বক্ষ, বক্ষ মানে কি? বুক। নিমোনিকটা হলো বুকের গভীরে, বুকের গভীরে। গভীরে মানে মাছকে গভীর থেকে উপরের দিকে উঠতে সাহায্য করে, বুকের গভীরে। শ্রোণী, শ্রোণী মনে রাখবো শ্রেণী দিয়া, শ্রেণী। আমরা অনেক শ্রেণীতে থাকি, উপরের শ্রেণী, নিচের শ্রেণী। তার মানে মাছকে উপরে নিচে, পানির উপরে নিচে আনতে সাহায্য করে। আমরা যে ক্লাস বা শ্রেণীতে পড়ি 1 2 3 4, এগুলি কি দ্রুত চলে যায় না, সময় দ্রুত ফুরায়, তার মানে দ্রুত ঘুরতে সাহায্য করে। আর এক সময় ক্লাসে পড়া থামা যায়, আর ক্লাসে পড়া যায় না, লেখাপড়া শেষ হয়ে যায়, তার মানে থামতে সাহায্য করে। উপরের নিচের শ্রেণী, দ্রুত শ্রেণী যায়, দ্রুত শ্রেণী ঘুরে, আর শ্রেণী থামে। এইবার ঝামেলা লাগবে এই দ্রুত ঘোরা আর থামা নিয়ে, ঝামেলা লাগবে পৃষ্ঠ পাখনাতে। মনে রাখবো পিঠ, দেয়ালে পিঠ থেকে গেলে পিঠ থেমে যায়, তার মানে থেমে দুই জায়গায় আছে। থেমে, থামতে, থেমে যেতে। থেমে যায় পিঠ, দেয়ালে পিঠ থেকে যায়, পিঠ থেমে যায়। আর শ্রেণী হঠাৎ চেঞ্জ হয় নাকি পিঠ হঠাৎ ঘোরানো যায়? অবশ্যই পিঠ হঠাৎ ঘোরানো যায়, কারণ শ্রেণী ঘোরাইতে, শ্রেণীটা দ্রুত যায় বলি আমরা, কিন্তু 1 বছর লাগে শ্রেণীটা ঘুরতে, কিন্তু পিঠ ঘুরতে 1 বছর লাগে না, হঠাৎ পিঠ ঘোরানো যায়। আর পৃষ্ঠ পাখনার প্রধান কাজ, মানে আসল প্রথম কাজটা হইল মাছকে ড্যাশ থেকে রক্ষা করে, উল্টে যাওয়া থেকে রক্ষা করে। মনে রাখবো উল্টা পিঠ, উল্টা পিঠ, উল্টা পিঠ, উল্টে যাওয়া পৃষ্ঠ পাখনা, উল্টে যাওয়া পৃষ্ঠ পাখনা। পায়ু, পায়ু মাছকে কি রাখে? মাছকে সুস্থিত রাখে, সাঁতারের সময় সুস্থিত রাখে। মনে রাখবো পায়ু, পায়ু কাম, পায়ু কাম। সু মানে ভালো, অনেক মজা। সুস্থিত, পায়ু কাম সু, পায়ু কাম সু। সু মানে ভালো, অ্যানাল ভালো, অ্যানাল ভালো, পায়ু ভালো। আর পুচ্ছ পাখনা, পুচ্ছ পাখনা প্রধান চলনাঙ্গ, আর কিছু নাই। আঙ্গুলি পোনা অবস্থায় এদের পাখনায় রশ্মির সংখ্যা, এখানে ঝামেলা লাগবে, ঠিক আছে? এখানে পৃষ্ঠ আছে, বক্ষ আছে, শ্রোণী আছে, আর পুচ্ছ আছে। পায়ুটা নাই, পায়ু পাখনা হয়তো তৈরি হয় না বা নাই, ভালোই। আর মনে রাখবো বক্ষতে ছিল 16 17, শ্রোণীতে ছিল 9, পৃষ্ঠ ছিল 15 16, তিনটাই কম, শুধু পুচ্ছটাই আগে ছিল বেশি, পরে হয়ে গেছে কম। সবার লাস্টেরটা, সবার মেইনটা পুচ্ছ পাখনা আগে ছিল 30, পরে হয়ে গেছে 19। আগে ছিল 30, আগে মানে কি? আঙ্গুলি, আঙ্গুলিতে, আঙ্গুলিতে ছিল 30, পরে হয়ে গেছে 19 আঙ্গুলি অবস্থায়। আঙ্গুলি মানে লাস্টেরটা আর কি, ব্রুড মাছের আগেরটা, ব্রুড মাছের আগের ধাপের কথা বলতেছি, আঙ্গুলি পোনা। পুচ্ছ পাখনা গেল। এবার জোড় যে দুইটা, জোড় যে হলো, জোড় দুইটাই হলো 7, আঙ্গুলিতে জোড়গুলি হলো 7। 7 থেকে 9 হয়েছে শ্রোণী, আর বক্ষ 7 থেকে 16 17 হয়েছে। তবে জোড় 7, জোড় 7 আঙ্গুলিতে, জোস আঙ্গুল, জোস আঙ্গুল, জো শো, জো শো, জোশ আঙ্গুল, জোড় 7 আঙ্গুলিতে, জোড় 7 আঙ্গুলিতে। আর পৃষ্ঠ পাখনা একটা কম, পৃষ্ঠ পাখনায় রশ্মি একটা কম। 15 16, একটা বা দুইটা কম, 14 পৃষ্ঠ পাখনায় 14, তার মানে 14 15 16, 14 থেকে 15 16 হয়, 7 থেকে 16 17 হয়, 7 থেকে 9 হয়, আর 30 থেকে 19 হয়, 30 থেকে 19 হয়, বাস। এটাও কিন্তু রশ্মি, ঠিক আছে? এটা হলো আঙ্গুলি পোনার রশ্মি। লেজ বা টেইল, কিসের পরবর্তী অংশ? লেজ। পায়ুর পরেই লেজ, শুরু থেকে কানকো, কানকোর শেষ থেকে পায়ু, পায়ুর পরবর্তী। আর মেরুদণ্ডী প্রাণীর পায়ুর পিছনের ড্যাশ সমৃদ্ধ অংশকে লেজ বলে। কি সমৃদ্ধ? কশেরুকা, হাড়ও না, তরুণাস্থিও না, কশেরুকা, কশেরুকা, কশেরুকা মানে যে ডিস্ক, মানে ভার্টিব্রা। কশেরুকা মানে ভার্টিব্রা, ভার্টিব্রা আছে, কশেরুকা আছে। এই লেজের শীর্ষে রয়েছে, লেজের শীর্ষে মানে লেজের একদম লাস্টে, শীর্ষে, শীর্ষে, লেজের উপরে শীর্ষে রয়েছে ড্যাশ টাইপের পুচ্ছ পাখনা। কোন টাইপের?
হোমো সার্কাল, হোমো মানে কি সমান, সমান মানে দুই খণ্ড সমান, খণ্ডে কোনো ঝামেলা নাই, ছোট বড় নাই খণ্ডে। এই হোমো সার্কাল পুচ্ছ পাখনাটা কোন তলে প্রসারিত? মাছ চলেই কিন্তু উল্লম্ব তলে, ঠিক আছে, শুয়ে শুয়ে চলে না, উঠে উঠে চলে, তার মানে কি উল্লম্ব তলে থাকে, উল্লম্ব তল বরাবর থাকে লেজটা, তার মানে উল্লম্ব তলে প্রসারিত। দুইটা ড্যাশ বাহ্যিক খণ্ডে বিভক্ত, দুইটা প্রতিসম বাহ্যিক খণ্ডে বিভক্ত, মানে দুইটা প্রতিসম সমান সমান। আর দুইটা খণ্ড আছে না, এই দুইটা খণ্ডের উপরের খণ্ড আর নিচের খণ্ডে ডার্মাল রশ্মিগুলো বড়। ডার্মাল রশ্মি কি লাগবে না, তবে উপরে বড় নিচে বড়, উপরে বড় নিচে বড়, উপরের খণ্ডে বড় নিচের খণ্ডে বড়, মাঝখানে ছোট, এটাই লাগবে। আইসের ইংরেজি স্কেল, আইস স্কেল। রুই মাছের দেহত্বক যেসব ড্যাশ সদৃশ্য, মানে আইসগুলা ড্যাশ সদৃশ, আইসগুলা পাত সদৃশ, পাতের মতো, পাতের মতো এবং পাতলা, ড্যাশময়, দুইটা ময় আছে। এরা একাধারে অস্থিময় আবার মিউকাসময়, অস্থি দিয়ে গঠিত আবার মিউকাসময়। কিন্তু যদি বলে রাসায়নিকভাবে আইসগুলো কী দ্বারা তৈরি, রাসায়নিকভাবে বললে তখন আর অস্থিময় বলা যাবে না, তখন বলতে হবে চুন আর কোলাজেন। চুন এরা মনে থাকবে, কারণ মাছের আঁশে CaCO3 আছে, বাটলে CaCO3 পাওয়া যায়, ডিমের খোসেও আছে, মাছের আঁশেও আছে, গেল। আর কোলাজেন, কোলাজেন মানুষ যে কোলাজেন খায় সাপ্লিমেন্ট, দুই ধরনের পাওয়া যায়, বভিন কোলাজেন আর ফিশ কোলাজেন, তার মানে অবশ্যই মাছের আইসে এই কোলাজেন আছে। তারপরে আঁশের রং কি? আঁশের রং হলো রূপালি চকচকে, শুধু রূপালি না, রূপালি চকচকে, রূপালি চকচকে, রূপালি মানে চকচকে। আর আকার কেমন? আকার হলো গোডি, গোলাকার, ডিম্বাকার, গোলাকার বা ডিম্বাকার। সাইক্লয়েড আঁশ তো পড়ছি, সিপ্রিনিডদের সাইক্লয়েড আঁশ, সিপ্রিনিড সাইক্লয়েড সস। পৃষ্ঠদেশীয় আইসের, পৃষ্ঠের আইসের কেন্দ্র কেমন, প্রান্ত কেমন? মনে রাখবো কেলা, কেন্দ্র লাল, আর প্রান্ত কালো, প্রান্ত কালো মানে কোনাগুলি কালো, প্রান্ত কালো হবে, এটাই স্বাভাবিক, আর মাঝখানে লাল হবে, সবুজের বুকে লাল, কালোর বুকে লাল, ঠিক আছে। কেন্দ্রের লালচে রঙটা কোথায়, কোন সময় আরও গাঢ় হয় এবং উজ্জ্বল হয়? কখন? জননের সময়। জনন মানেই ড্যাশ ড্যাশ মানেই সব লাল লাল হয়ে যাবে, লাল লাল, আস্তাগফিরুল্লাহ। জলচর উদ্ভিদ সমৃদ্ধ পরিবেশের রুই মাছে পৃষ্ঠদেশের রং কি হইতে পারে? জলচর উদ্ভিদ, উদ্ভিদ মানে কি? উদ্ভিদ মানেই সবুজ, তখন পৃষ্ঠদেশের রং কেমন হয়ে যাবে? লালচে সবুজ, মানে লালটা থাকবেই, লালটাই মেইন। কেন্দ্রে যেই রঙটা থাকে সেটাই তো মেইন, তাই না? আইসগুলো ড্যাশ থেকে সৃষ্টি হয়, ত্বকের ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়। ডার্ম মানেই ত্বক, আইসগুলো ত্বক থেকে সৃষ্টি হয়, মানে ত্বকের ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয়। আর প্রত্যেকটা আইস ড্যাশ এ বসানো থাকে, প্রথিত থাকে বা বসানো থাকে কোথায়? পকেটে, ডার্মাল পকেটে বসানো থাকে, প্রথিত পকেট। আইসকে কিসের সাথে তুলনা করা যায়? আইসকে টালির ছাদের, টালির মানে টাইলসের সাথে তুলনা করা যায় আইসকে। আইসের কেন্দ্রভাগ পুরু না পাতলা? কেন্দ্রটা পুরু, পাশে পাতলা, কেন্দ্র পুরু, পাশে পাতলা, স্বাভাবিক, মাঝখানটা ফোলা, পুরু। এর কেন্দ্রে একটা ক্ষুদ্র ড্যাশ অংশ থাকে, কেন্দ্র স্বচ্ছ, মানে যারা কেন্দ্রীয় কাজ করে তারা স্বচ্ছতা থাকে, ঠিক আছে, কেন্দ্রীয়দের স্বচ্ছতা থাকে কাজে, কেন্দ্র স্বচ্ছ। এই স্বচ্ছ কেন্দ্রকে বলা হয় কি? ফোকাস বা নিউক্লিয়াস মাঝখানে থাকে, আর সবাই কেন্দ্রের দিকেই ফোকাস করে, ফোকাস নিউক্লিয়াস। ফোকাসের চারদিকে এক কেন্দ্রিক মানে সেম কেন্দ্রিক, ওই ফোকাসের চারদিকেই বৃত্তাকারে সজ্জিত উঁচু আলের মতো রেখা থাকে, বৃত্তাকার উঁচু আলের মতো রেখা। কি আকার? বৃত্তাকার মানেই, বৃত্ত মানে কি? সার্কুলি বা সার্কুলাস, এক বছরে সার্কুলাস, ঠিক আছে। এই সার্কুলিগুলা কি দ্বারা গঠিত? অস্থি। আঁশগুলা অস্থিময়, সার্কুলিগুলা অস্থিময়। এই সার্কুলি কোনগুলি? এই যে এগুলি সার্কুলি, এগুলি, এই মোটা লালগুলি না, মোটা লালগুলি হলো কি? মোটা লালগুলি হলো অ্যানুলি, তার মানে কি? সার্কুলির মধ্যে কয়েকটি রেখা বেশ স্পষ্ট ও মোটা। সার্কুলি কিন্তু উঁচু, স্পষ্ট ওয়ার্ডটাও সার্কুলিতে উল্লেখ করে নাই।
মোটাটাও উল্লেখ করা নেই, তার মানে স্পষ্ট মোটা, স্পষ্ট মোটা বললেই বুঝবো অ্যানুয়ালি, মোটা অ্যানুয়ালি, স্পষ্ট অ্যানুয়ালি। অ্যানুয়ালির বাংলা বার্ষিক বৃদ্ধি রেখা, তার মানে কি অ্যানুয়াল, অ্যানুয়াল মানে এক বছর না, বছর, এই জন্য বার্ষিক বৃদ্ধি রেখা। এর সাহায্যে মাছের কি জানা যায়? এখানে লেখা আছে দুইটা জিনিস, তার মানে অ্যানুয়ালির সাহায্যে দুইটা জিনিস জানা যায়, বয়স আর বৃদ্ধি হার। যতটা অ্যানুয়ালি তত বছর বয়স। আবার অ্যানুয়ালিগুলি দূরে দূরে থাকলে বুঝবো বৃদ্ধি হার কম, মানে আস্তে আস্তে বড় হয়েছে। আর অ্যানুয়ালিগুলি কাছে কাছে থাকলে বুঝবো যে বৃদ্ধি হার তাড়াতাড়ি তাড়াতাড়ি বড় হয়ে গেছে, তাড়াতাড়ি এক বছর এর সমান বড় হয়ে গেছে। বৃদ্ধি হারটা মনে রাখলে হবে, কাছে দূরের ব্যাপার না। আইসের বৃদ্ধি বেশি হয় কোন কালে? দুইটা কালে মনে রাখবো। সব বৃদ্ধি শীতকালে কম, শীতকালে বৃদ্ধি হয় কম, তার মানে শীতের উল্টা কিন্তু দুইটা, বসন্তও শীতের উল্টা, আবার গ্রীষ্মও শীতের উল্টা। গরমের দিক দিয়ে চিন্তা করলে বসন্ত শীতের উল্টা, আর প্রকৃতির দিক দিয়ে চিন্তা করলে বসন্ত শীতের উল্টা। গ্রীষ্ম এবং বসন্তকালে আইসের বৃদ্ধি বেশি হয়। আইসে কয়টা ক্ষেত্র আছে? তিনটা ক্ষেত্র, তিনটা ক্ষেত্র। আইসটার দিকে একটু তাকাই, এইটা হলো সম্মুখ ক্ষেত্র, এইটা হলো পশ্চাৎ ক্ষেত্র। উন্মুক্ত থাকে কোন ক্ষেত্রটা? পশ্চাৎটা উন্মুক্ত থাকে, ঠিক আছে, পশ্চাৎ উন্মুক্ত। কারণ কি? কারণ সম্মুখটা থাকে প্রথিত। কেন? কারণ যখন মাছটা চলবে পানি দিয়া আগাবে, তখন এই জিনিসটা ভেতরের দিকে থাকবে আর এই জিনিসটা বাইরের দিকে থাকবে, তাহলে পানিতে বাধা পাবে না। যদি এইটা ভিতরে থাকতো, এইটা বাইরে থাকতো, তাহলে কী হইতো? পানি আটকে যেত না, ভিতরে এসে পানিতে বাধা লাগতো, তো মাছ যাইতে পারতো না সহজে। সো সম্মুখ প্রথিত, আর এটা হলো পার্শ্বক্ষেত্র। এই তিন ক্ষেত্র হলো যে এই তিনটা বর্ণিত তিনটা ক্ষেত্র। এর মধ্যে সম্মুখ ক্ষেত্র কী দ্বারা তৈরি আর পশ্চাৎ ক্ষেত্র কী দ্বারা তৈরি? মনে রাখবো, মুখে মানুষ মুখ টিস্যু দিয়া মুছে, মুখ টিস্যু দিয়া মুছে। কোন টিস্যু? যোজক টিস্যু নির্মিত। সম্মুখটা হইল তন্তুময় যোজক টিস্যু নির্মিত, আর পশ্চাৎটা কি নির্মিত? পশ্চাৎটা ডেন্টিন নির্মিত। মনে রাখতে পারি পশ্চাৎ দেশ, বা মনে রাখতে পারি পশ্চাৎ। ডেন্টালকে অনেকেই মনে করে যে এটা হলো পশ্চাৎ পসর, ঠিক আছে, মানে মেডিকেলের চেয়ে পিছনে অবস্থিত, মেডিকেলের পরে। আসলে সেরকম না, যাই হোক। সম্মুখটা পকেটে প্রবিষ্ট থাকে আর পশ্চাৎটা উন্মুক্ত থাকে। আর পার্শ্বটা হলো আইসের দুপাশের অংশ, কিছু নাই। সম্মুখ মানে অ্যান্টেরিয়র, পশ্চাৎ মানে পোস্টেরিয়র। পোস্টেরিয়র, পার্শ্ব মানে ল্যাটেরাল। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটেরাল। রেডি কি? রেডি এমনিতে রেডি মানে কি? রেডিয়াসের বহুবচন রেডি, তার মানে ফোকাস থেকে একদম বাইর পর্যন্ত এইটুকের লম্বা লম্বা দাগগুলিকে বলা হয় রেডি। কারণ রেডিয়াস কি বক্ররেখা? না, সরলরেখা। তার মানে এই যে লম্বালম্বি খাঁজ হলো রেডি। আর কোন ক্ষেত্রে থাকে লম্বালম্বি খাঁজগুলা? খাঁজ থাকে সম্মুখ ক্ষেত্রে। এই যে সম্মুখ ক্ষেত্রে খাঁজ থাকে, দেখা যায় না, প্রথিত অংশের ভিতরে থাকে। সম্মুখ ক্ষেত্রে খাঁজ থাকে, এই যে এখান থেকে শুরু, রেডিয়াসের মতো। এদের বলা হয় রেডিয়াস বা রেডি। আইসের কাজ। আইস মাছের প্রধান ড্যাশ অঙ্গ? প্রতিরক্ষাকারী অঙ্গ, তার মানে মাছকে বাইরের থেকে রক্ষা করে আইস। আইস দিয়েই মাছটা বাইরের থেকে রক্ষা পায়, বাইরের যে কোনো কিছু থেকে রক্ষা পায়। মাছের চলাচলে পানির বাধা কমায় আইস। আইসের মধ্যেকার বিদ্যমান মিউকাস কি করে? মিউকাস রোগ জীবাণু ধ্বংস করে। কেমনে মনে রাখবো? মানে বিড়াল কিন্তু সবসময় নিজের দেহ লিক করে, মানে চেট্টা ময়লা খাওয়া ফেলায়, রোগ জীবাণু খাওয়া ফেলায়। এই জন্য রোগ জীবাণু ধ্বংস করে। এইবার সংবেদ গ্রহণ করার আরেকজনকে পেয়ে গেছি। আমরা জানি সংবেদ গ্রহণ করে কে? সংবেদ গ্রহণ করে পার্শ্বরেখা, ল্যাটেরাল পার্শ্বরেখা অঙ্গ নাকি জানি, যাই হোক, পার্শ্বরেখা নিজে তো করেই, এমনকি পার্শ্বরেখা অবস্থিত ড্যাশগুলাও সংবেদ গ্রহণে সাহায্য করে। পার্শ্বরেখায় অবস্থিত আইস পার্শ্বরেখা করে, পার্শ্বরেখায় অবস্থিত আইসগুলা করে। পার্শ্বরেখায় কিন্তু গর্ত আর খাদ দ্বারা তৈরি। পানির ড্যাশ নির্ণয়ের মাধ্যমে সংবেদ গ্রহণ করে? পানির কম্পাঙ্ক নির্ণয়ের মাধ্যমে। মনে রাখবো কোম্পানি, পানির কম্পাঙ্ক। এবার হলো আইস। সার্কুলি দুইটা কাজ করতো, কি?
বৃদ্ধি হার আর বয়স। আর আইস কি করে? আইসের মধ্যে তো সার্কুলি আছে, তার মানে সার্কুলির দুইটা কাজ তো করবেই, তার সাথে আরও দুইটা কাজ আছে। কী কী? শ্রেণীবিন্যাস। আইস দ্বারা শ্রেণীবিন্যাস করা যায় না, সাইক্লোয়েড, গ্যানোয়েড, টিনোয়েড। আর জীবন ইতিহাস, জীবন ইতিহাস, আইস জীবন ইতিহাস, জীবন ইতিহাসটাই মুখস্থ করতে হবে। জীবন ইতিহাস, শ্রেণীবিন্যাস, জীবন ইতিহাস, শ্রেণীবিন্যাস, জীবন ইতিহাস। রুই মাছের রক্ত সংবহন মুক্ত না বদ্ধ? অবশ্যই বদ্ধ। একবর্তনী না দ্বিবর্তনী? অবশ্যই একবর্তনী। মাছের একবর্তনী, সব মাছের একবর্তনী। সিঙ্গেল সার্কিট ব্লাড সার্কুলেশন এ হৃৎপিণ্ডের মধ্য দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায় নাকি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত যায়? অক্সিজেন যাক আর কার্বন ডাইঅক্সাইড যাক, যে কোনো সময় একটা যাবে। হয় অক্সিজেন যাবে, না হয় কার্বন ডাইঅক্সাইড যাবে, কারণ চক্র তো একটা, এই জন্য যে কোনো একটা যাবে। যে সংবহনের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে O2 সমৃদ্ধ বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এক চক্রে আবর্তিত হয়। চক্র একটা তাকে বলা এক চক্রী। সব মাছের এক চক্রী। আর দ্বিচক্রী বা দ্বিবর্তনী যে সংবহনে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কত চক্রে? 2 চক্রে আবর্তিত হয়। তো মানুষের ক্ষেত্রে ডান দিকে সব হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, ওইখান থেকে ফুসফুস যায়, ফুসফুস থেকে বাম দিকে হার্টের বাম অংশে আসে অক্সিজেন সমৃদ্ধ, ওখান থেকে সব দিকে চলে যায়। আবার দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে ডান দিকে, এমনি চলে মানুষের। তবে এদের তো আমরা চলবে না, এদের তো 4টা প্রকোষ্ঠ না, এদের প্রকোষ্ঠ হলো 2টা। ওই যে শ্রেণীবিন্যাসে পড়ছিলাম না, মাছ, তারপরে অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস, ম্যামেলিয়া। মাছের 2টা প্রকোষ্ঠ ছিল, 2টা প্রকোষ্ঠ এদের। মানুষের হইল দ্বিচক্রী। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র কয়টি উপাদান নিয়ে গঠিত? 3টা। হৃৎপিণ্ড একটা উপাদান, হৃৎপিণ্ড থেকে রক্ত নালী বাইর হবে। রক্ত নালীর মধ্যেই শিরা আছে, ধমনী আছে, ঠিক আছে? শিরা ধমনী সবই রক্ত নালীর ভিতরে, নালী। শিরাও একটা নালী, ধমনীও একটা নালী। হৃৎপিণ্ড, রক্তনালী আর রক্ত, এই 3টা। রুই মাছের রক্তের রং লাল। ড্যাশ ও ড্যাশ নিয়ে রক্ত গঠিত? রস আর কণিকা। এইটুক মানুষের মতোই, কিন্তু রক্ত রসে কয় ধরনের কণিকা থাকে? মানুষের থাকে 3 ধরনের, রুই মাছের 2 ধরনের। রুই মাছের অনুচক্রিকা বলতে কিছু নাই, ঠিক আছে? কাটলে আর লাগে না, জোড়া লাগে না, ঠিক আছে? মাছ কাটলে কি সেই মাছ আবার হয়ে যায়? হয় না। আমি চিন্তা করবো। রক্তরসে কণিকা 2 প্রকার, লোহিত আর শ্বেত। রক্তরসের রং কেমন? রক্তরস বর্ণহীন, আবার শ্বেত রক্তকণিকাও বর্ণহীন। রক্তরসও বর্ণহীন, শ্বেত রক্তকণিকাও বর্ণহীন। রক্তরস কী দ্বারা তৈরি? রক্তরস প্রধান পানি দ্বারা তৈরি, আর জৈব অজৈব উপাদান দ্বারা তৈরি। পানি, জৈব অজৈব উপাদান দ্বারা তৈরি রক্তরস। লোহিত রক্তকণিকা আকৃতি কেমন? ডিম্বাকার, ডিমল। নিউক্লিয়াস লোহিত আর শ্বেতর মধ্যে কোনটাতে আছে কোনটাতে নাই? মাছের 2টাতেই নিউক্লিয়াস আছে। মাছ মানেই নিউক্লিয়াস আছে, ঠিক আছে? লোহিত শ্বেত 2টাতেই মাছের নিউক্লিয়াস আছে। লোহিতটা হিমোগ্লোবিন সমৃদ্ধ এবং লাল বর্ণের, বোঝাই যায় এটা। আর শ্বেতটার আকৃতি কেমন? নির্দিষ্ট আকৃতিবিহীন, বা একই বলা হয় কি অ্যামিবয়েড টাইপের, কারণ অ্যামিবার নির্দিষ্ট কোনো আকৃতি নাই। আবার শ্বেত রক্তকণিকারও নির্দিষ্ট কোনো আকৃতি নাই, নিউক্লিয়াসযুক্ত এবং বর্ণহীন। হৃৎপিণ্ড ফুলকার কোথায় অবস্থিত? ফুলকার পেছনে অবস্থিত হৃৎপিণ্ড, ফুলকার পেছনে। ফ আগে হ পরে, তাই না? এই জন্য ফুলকার পিছনে হৃৎপিণ্ড। ফুলকা কয়টা? ফুলকা 2টা। মানুষের কিসের সাথে ফুলকাকে মেলানো যায়? ফুসফুসের সাথে। ফুসফুস 2টা, ফুলকাও 2টা। হৃৎপিণ্ড একটা কইরা, মানুষেরও একটা, ওদেরও একটা। হৃৎপিণ্ড লম্বাটে ও ড্যাশ আকৃতির। হৃৎপিণ্ডের আকার কেমন? মোচা। এই যে এই আকৃতিটা হলো মোচাকৃতি, ঠিক আছে? মোচাকৃতির হৃৎপিণ্ড, মানুষের মতোই অনেকটা। হৃৎপিণ্ড কোন গহ্বরে
অবস্থান করে? কোন গহ্বর? ড্যাশ কার্ডিয়াল গহ্বর। কার্ডিয়াল মানে হৃৎপিণ্ড সম্বন্ধীয়। ড্যাশ কার্ডিয়াল, কি কার্ডিয়াল? পেরিকার্ডিয়াল। পেরিকার্ডিয়াল, পেরি 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 পেরি, বাইরে বাইরে। ড্যাশ নামক শক্ত আবরণের হৃৎপিণ্ড আবৃত। পেরিকার্ডিয়াম, মানুষের মতোই। পেরিকার্ডিয়াম গহ্বরের নাম পেরিকার্ডিয়াল গহ্বর, আবরণের নাম পেরিকার্ডিয়াম। এই পেরি থেকে ওই পেরি মনে রাখতে পারি। রুই মাছের হৃৎপিণ্ড অন্যান্য মাছের মতোই দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। প্রকোষ্ঠ দুটা কি কি? অলিন্দ নিলয়। মানুষের থেকে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, চারটা। এদের শুধু একটা অলিন্দ, একটা নিলয়, ডান বাম বলতে কিছু নাই। অলিন্দ ইংরেজি অ্যাট্রিয়াম, অলিন্দ অ্যাট্রিয়াম। আর নিলয় ভেন্ট্রিকল। আচ্ছা, আইস যে অস্থিময়, এটা মনে রাখবো কেমনে? আইস আ, অস্থিময় অ। আইস অস্থিময় আ অ, অস্থিময় মিউকাসময়। দুইটা প্রকোষ্ঠ ছাড়াও একটা উপপ্রকোষ্ঠ আছে। উপপ্রকোষ্ঠের নাম হইল সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস উপপ্রকোষ্ঠ। এই চিত্রগুলি একটু দেখতে পারি। এই গ নাম্বার চিত্রটা সবচেয়ে সহজ, ঠিক আছে? গ নাম্বারটা দেখি একটু। এই যে রক্ত সবসময় যায় নিচ থেকে উপরের দিকে, এখানে তীর নিচ থেকে উপর দিকে দেওয়া না? হ্যাঁ। আর ক নাম্বারটাও একটু দেখি। এই যে এটা হলো উপপ্রকোষ্ঠ সাইনাস ভেনোসাস, এইটা পিচ্চিটা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। এটাকে সুন্দর করে হবে, মানে সহজে এমনি আঁকা যায়, এমনি আঁকলে বুঝতে সুবিধা হয়। আর এগুলি ফুল কাজে যায় মনে হয়, পরে দেখাবো, এগুলি সমস্যা নাই। উপপ্রকোষ্ঠটা, আচ্ছা, রক্ত যেহেতু নিচ থেকে উপরে যায়, আর একটু পরে মনে রাখবো, মুখস্থ করতে পারবো যে সাইনাস ভেনোসাসটা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের আগে আসে, এটা মুখস্থ হয়ে যাবে একটু পরেই। তার মানে কি, রক্ত উপতে আগে যাবে নাকি আসল প্রকোষ্ঠে আগে যাবে? অবশ্যই উপতে আগে যাবে। মানুষ আগে সচিবের কাছে যায় না আগে উপসচিবের কাছে যায়? আগে উপসচিবের কাছে যায়, তারপর উপসচিব সচিবের পদ দেখায় দেয়, তাই না? সো উপতে আগে যাবে, মানে সাইনাস ভেনোসাস হলো উপ, তারপরে অ্যাট্রিয়াম, তারপরে ভেন্ট্রিকল। কতটুক মিলে হয় হৃৎপিণ্ড? প্রকোষ্ঠ, উপপ্রকোষ্ঠ আর কপাটিকা মিলে হৃৎপিণ্ড, ঠিক আছে? হৃৎপিণ্ডের অংশ ভিতরে এগুলি আছে। ওই তিনটি না এমনি মনে রাখবো। উপপ্রকোষ্ঠ হইল এস, সাইনাস ভেনোসাস। প্রকোষ্ঠ হইল এ আর ভি, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। আর কপাটিকা হইল এই যে, এটা হলো সাইনাস ভেনোসাস, এটা অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, তারপরে বালবাস আর্টারিওসাস। আর সাইনাসের আগে এই দুইটা আছে ডাক্টাস কুভেইরি। ডাক্টাস কুভেইরি দুইটা আছে। ডাক মানে নালী, দুইটা নালী আছে। একবারে পড়ি। ডি, ডাক্টাসের ডি এস এ মানে দিশা, ডি এস এ সা, দিশা, ভি দিয়া ভা, তারপরে বি দিশা ভাবি। এর মধ্যে কতটুক হৃৎপিণ্ডের অংশ? এস এ ভি। এই ডাক্টাসটাও বাদ, বালবাসটাও বাদ, সামনেরটা পিছনেরটা বাদ দিয়ে মাঝখানে তিনটা হইল হৃৎপিণ্ডের অংশ। এইটা হলো হৃৎপিণ্ড। রক্ত যায় নিচ থেকে উপরে। দিশা ভাবি। এর মধ্যে কপাটিকা আছে তিনটা। প্রথমটা হলো এস থেকে শুরু, এস এ, সাইনো এখানে থাকে। তারপরে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার এই মাঝখানে থাকে। তারপরে ভেন্ট্রিকুলো বালবাস, ভিবি এই জায়গায় থাকে, ঠিক আছে? তার মানে ডাক্টাস কুভেইরি আর সাইনাসের মধ্যে কোনো নাই। এস এ ভি, ভিবি, তিনটা কপাটিকা। এস এ দিয়ে শুরু, এস এ ভি ভিবি, এস এ ভি ভিবি। কপাটিকার কাজ হইল কপাটিকাগুলি সবসময় সংযোগ ছিদ্রে, উপপ্রকোষ্ঠ আর প্রকোষ্ঠের সংযোগ ছিদ্রে কপাটিকা থাকে। উপ আর প্রকোষ্ঠ। কপাটিকাগুলি শুধু ড্যাশের দিকে উন্মুক্ত হয়, সামনের দিকে, মানে সামনের দিকে রক্ত যাইয়ে দেয়, আর বিপরীত রক্তকে আটকায় দেয়, রক্তের পশ্চাৎ গতিকে রুদ্ধ করে, বিপরীত প্রবাহে বাধা দেয়।
আচ্ছা, বালবাস আর্টারিওসাস। রুই মাছের হৃৎপিণ্ডে বালবাস আর্টারিওসাস আছে, কিন্তু ড্যাশ আর্টারিওসাস নেই। কোনাস আর্টারিওসাস নেই। কোনাস আর্টারিওসাস আছে কার? ব্যাঙের। মনে রাখবো, কোনা ব্যাঙ, কোনা ব্যাঙ, কোনা ব্যাঙ। সাইনাস ভেনোসাস মানে এসভিএ কিন্তু ফাহাদ স্যারের চিত্র অনুযায়ী এসভিএ হলো হৃৎপিণ্ডের অংশ। এসএভি সাইনাস ভেনোসাসের প্রাচীর কেমন? তিনটার প্রাচীর একবারে বলে দিই। সাইনাস ভেনোসাসের প্রাচীর পাতলা, অ্যাট্রিয়ামের প্রাচীর পাতলা। শুধু পুরু প্রাচীর কার? নিলয়ের পুরু। মনে রাখবো, নিলয় মোটা, নিলয় মোটা, নিলয় মোটা। মোটা মানে কি? শরীরে কি বেশি? মাংস বেশি, মাংস বেশি, মাংস বেশি। এই জন্য যেটা পুরু সেটা মাংসল, আর অ্যাট্রিয়ামেরটা হলো পেশিময়, পেশিময় এবং পাতলা, পপ। পেশিময় পাতলা প্রাচীর, পপ, পেশিময় পাতলা প্রাচীর। আর এটা হলো পুরু এবং মাংসল প্রাচীর, মাংসল। আচ্ছা, পুরু তো এখানে প আছে, যাই হোক। সাইনাস ভেনোসাস পাতলা প্রাচীর, একটা উপপ্রকোষ্ঠ। সাইনাস ভেনোসাস কিসের অংশ? কোন তন্ত্রের? প্রকৃতপক্ষে শিরাতন্ত্রের অংশ। কেমন মনে রাখবো? ভেনোসাস, ভেইন মানে শিরা, ভেনোসাস শিরার থেকে আসছে। এর প্রাচীরের টিস্যু ড্যাশ পেশি দ্বারা গঠিত নয়, হৃৎপেশি দ্বারা গঠিত নয়। ঠিক আছে, যদিও ফাহাদ ভাই এটাকে দেখাইছে, হৃৎপিণ্ডের অংশ দেখাইছে, তবে প্রাচীর কিন্তু হৃৎপেশি দ্বারা গঠিত নয়। দেহের দুই পাশ থেকে আগত ড্যাশ নামক দুটি বড় ড্যাশের মিলনে সাইনাস ভেনোসাস সৃষ্টি হয়। দুই পাশ থেকে আসে দুইটা কি? দুইটা শিরা আসবে, শিরা। কারণ হৃৎপিণ্ডে এখানে শুধু কার্বন ডাইঅক্সাইড রক্ত চলে। ঠিক আছে, রুই মাছের হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসতেছে। তার মানে আসবে কি দিয়া? শিরা দিয়া। সেই শিরার নাম কি? ডি স্বাভাবিক, ডি দিয়া ডাক্টাস কুহেইরি, ডাক্টাস কুহেইরি নামক শিরা, ডাক্টাস কুহেইরিরা শিরা। এটি মানে সাইনাস ভেনোসাসটা কোন ছিদ্রপথে অ্যাট্রিয়ামের সাথে যুক্ত হয়? সাইনো অ্যাট্রিয়াল ছিদ্রপথ। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে। এরপর অ্যাট্রিয়াম বা অলিন্দ, অ্যাট্রিয়াম বা অলিন্দ। পেরিকার্ডিয়াল গহ্বরের ড্যাশ পৃষ্ঠে অবস্থিত অ্যাট্রিয়াম। যেহেতু রক্ত আগে অ্যাট্রিয়ামে আসে, তার মানে অ্যাট্রিয়াম হলো সম্মুখে। ঠিক আছে, আগে আসে মানে আগে আসে, আগে আসে মানে আগে আসে, সম্মুখে আছে। ত্রিকোণাকার, ত্রিকোণ অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম ত্রিকোণাকার, অলিন্দ ত্রিকোণাকার, পেশিময় পাতলা প্রাচীর বিশিষ্ট। এটির একদিকে সাইনাস ভেনোসাস ছিদ্রপথে ভেন্ট্রিকুলার উন্মুক্ত হয়। আচ্ছা, এটা কোন ছিদ্রপথে ভেন্ট্রিকুলার উন্মুক্ত হয়? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার, কারণ এরপরই আছে ভেন্ট্রিকুলার। ভেন্ট্রিকল নিলয়, নিলয় হল হৃৎপিণ্ডের সর্বশেষ প্রকোষ্ঠ। যদি বলে সর্বপ্রথম প্রকোষ্ঠ কোনটা, তাহলে বলতে হবে অলিন্দ। হ্যাঁ, কারণ সাইনাস ভেনোসাস কিন্তু প্রকোষ্ঠ না, উপপ্রকোষ্ঠ। পেরিকার্ডিয়াল গহ্বরের ড্যাশ দিকে অবস্থিত নিলয়? সম্মুখ দিকে ছিল অলিন্দ, তবে পশ্চাৎ দেশে নিলয়। তবে কোন পশ্চাৎ দেশ? আবার অঙ্কীয় পশ্চাৎ দেশ। ঠিক আছে, অঙ্কীয় মানে শরীরের নিচের দিকের পশ্চাৎ দেশে অবস্থিত। ভেন্ট্রিকলটা সম্মুখে ড্যাশ এ উন্মুক্ত, তার মানে যত এদিক গেছে, যত উপরের দিক গেছে তত বলছে মুখ। ঠিক আছে, তত সামনের দিকে বলা হয়েছে। সম্মুখে বালবাস আর্টারিয়াস আছে, উন্মুক্ত। ফুলকায় রক্ত প্রেরণ করে কে? নিলয়। মনে রাখবো, এর যেহেতু প্রাচীর পুরু, প্রাচীর মাংসল, শক্তি বেশি, চাপ দেয় বেশি। ভেন্ট্রিকল রক্তচাপ সৃষ্টি করে, ফুলকায় রক্ত প্রেরণ করে। কারণ হার্ট থেকে তো রক্ত ফুলকায় যাবে, ফুলকায় গিয়েই তো কার্বন ডাইঅক্সাইডগুলি বাইরে হয়ে যাবে আর অক্সিজেন সমৃদ্ধ হয়ে যাবে। বালবাস আর্টারিওসাস মানে দ্বিস্বাভাবী, লাস্টেরটা কিসের স্ফীত গোড়াদেশীয় অংশ? কিসের? ভেন্ট্রাল অ্যাওর্টার। ভেন্ট্রাল মানে নিলয়ের অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টা। যেহেতু নিলয়ের পর অবস্থিত, ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত গোড়াদেশীয় অংশ।
বালবাস আর্টারিওসাস হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। বালবাস আর্টারিওসাস মানে বি, হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, স্পষ্টভাবে লেখা আছে। আবার ডাক্টাস কুভিরি শিরতন্ত্রের অংশ, স্পষ্টভাবে লেখা আছে। কিন্তু ঝামেলা হইল সাইনাস ভেনোসাস নিয়ে। আমরা করতেছি SAV অংশ বললে এই তিনটাই অংশ, SAV তিনটাই অংশ, হৃৎপিণ্ডের অংশ। কাভাটিকা, কাভাটিকা ইংরেজি ভালভ। সাইনোএট্রিয়াল, এইসব নাম দিয়ে বোঝা যায় কোন দুইটার মাঝে অবস্থিত এবং কোন ছিদ্রপথে অবস্থিত। এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলারের মাঝে অবস্থিত। কোন ছিদ্রপথ? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ছিদ্রপথ, সেম নেম, কোনো চিন্তা নাই এসব নিয়ে। রক্তনালী, রক্তনালী কয় প্রকার? রক্তনালী 3 প্রকার। কেমনে? ধমনী শিরার কৈশিক জালিকা, কৈশিক জালিকা মানে চুলের মতো জালিকা, কৈশিক জালিকা। ধমনীর সমন্বয়ে ড্যাশ গঠিত হয়, শিরার সমন্বয়ে ড্যাশ গঠিত হয়। ধমনীতন্ত্র, শিরাতন্ত্র। ধমনী ও শিরার মধ্যে সংযোগ স্থাপন করে কে? কৈশিক জালিকা। এছাড়াও একটা বিশেষ রক্তনালী আছে, বিশেষ রক্তনালীটার নাম হইল রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া। এখানে একটু ঝামেলা আছে। সাধারণত কি হয়? সাধারণত রেটিগুলি হয় বহুবচন, কিন্তু এখানে উল্টা। এখানে রেটিয়াটা বহুবচন, ঠিক আছে? ওই যে গেল, আচ্ছা পরে দেখা যাবনি। রেটিয়া মিরাবিলিয়া এটা হলো বহুবচন, রেটি মিরাবিলি এটা হলো একবচন, ঠিক আছে? সাধারণত ছোটগুলি হয় বহুবচন, বড় বড় নামগুলি হয় একবচন, এখানে উল্টা। এই রেটিয়া মিরাবিলিয়াটা দুইটা আছে, রেটিয়া মিরাবিলিয়া ও ড্যাশ নামক কিছু বিশেষ রক্তনালী। আরেকটা আছে, আরেকটার নাম হলো অ্যানাস্টোমোসিস, মানে মীরা আর অ্যানা, মীরা আর অ্যানা, মীরা আর অ্যানাও রক্ত চলাচল করায়। মীরা অ্যানা, মীরা অ্যানা, মীরা অ্যানা। মীরা হলো মিরাবিলিয়া, অ্যানা হলো অ্যানাস্টোমোসিস। অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। ট্রান্সভার্স, ট্রান্সভার্স মানে প্রস্থ, ট্রান্স রফলা আছে, প্রস্থতা রফলা আছে। এই হইল রুই মাছের ধমনীতন্ত্র। এই চারটা হইল ফুলকা। ফুলকার আগের যেই সব ধমনী তারা সবাই ড্যাশ সমৃদ্ধ রক্ত বহন করে, কার্বন ডাইঅক্সাইড। আর ফুলকার পরে মানে ডান দিকে যেসব ধমনী সবাই অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত করে। আমরা ফুলকার আগের সবগুলির নাম মুখস্থ করে ফেলাবো, আর বাকি সবগুলি হল পরেরগুলো কিছু মুখস্থ করবো, লাগবে। যাই হোক, এখান থেকে যে অন্তর্বাহী, অন্তর মানে কি ঢুকতেছে, অন্তর্বাহী কই ঢুকতেছে? ফুলকায় ঢুকতেছে। ফুলকা আছে কয়টা? ফুলকা আছে 4 জোড়া। এইটা একদিকে, রুই মাছের একটা দিকে আঁকা হয়েছে, একটা পার্শ্বে আঁকা হয়েছে, ওই পার্শ্বে আবার সেম এরকম আছে। এখানে 4টা আঁকা হয়েছে, 4 জোড়া আছে, ওই দিকে আবার সেম আছে, ঠিক আছে? ফুলকা আছে 4 জোড়া, এই জন্য অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যা ফুলকায় ঢুকবে। অন্তর্বাহী মানে মনে হয় এফারেন্ট না ইফারেন্ট? আচ্ছা দেখবো নি। অন্তর্বাহী যেটা ঢুকবে সেটাও আছে 4 জোড়া, যেটা বাইরে হবে সেটাও আছে 4 জোড়া। এই যে বেগুনিগুলি বাইর হয়েছে, গোলাপিগুলি ঢুকলো। এখন একটা আছে আবার সিউডো ব্রাঙ্ক। ব্রাঙ্ক মানে কি? ব্রাঙ্ক মানে ফুলকা। ব্রাঙ্কে বলবো ট্রাঙ্ক, ট্রাঙ্ক। ব্রাঙ্ক হলো ফুলকা, ফুল ট্রাঙ্ক বা ড্রাঙ্ক বলবো, ড্রাঙ্ক, ফুল ড্রাঙ্ক, ফুলকার ড্রাঙ্ক। একটা সিউডো ব্রাঙ্ক বা ভ্রান্ত ব্রাঙ্ক, সেখানে যাই হোক। অপথ্যালমিক ধমনী কোথায় নিয়ে যায় রক্ত? চোখে। অপথ্যালমিক মানে চোখ। তারপরে এখান থেকে বাইর হয়ে কোন দুইটা যুক্ত হয়? দুইটা বহির্বাহী ধমনী যুক্ত হয়। কোন দুইটা? 3, 4 মানে তিসা যুক্ত হয়। 3, 4 যুক্ত হয়। এই যে একটা যুক্ত হয়ে গেছে, তাই না? এরপরে এখানে আছে ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনী কোথায় নিয়ে যায় রক্ত? করটিকা মানে মাথা, করটিকায় নিয়ে যায়, ক্যারোটিড মাথায় নিয়ে যায়। আর এটা হলো পার্শ্বীয় ধমনী, এটাকে বলা হয় ল্যাটারাল ধমনী, ল্যাটারাল। এই পার্শ্বীয় আর করটিড মিলায়া হয় সার্কিউলাস সেফালিকাস। সার্কেল মানে যে গোল একটা জিনিস আছে না, গোল একটা দেখতেছি, এই সার্কেলাস সেফালিকাস। সেফালি মানে মাথা।
এটাকে বলা হয় বাংলায় ধমনী বলয়। তারপরে নিচের দিকে আসলো, নিচের দিকে আসতে আসতে এরপরে সে রক্ত নিয়ে যেই অঙ্গে যাবে সেই অঙ্গ, অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যেই অঙ্গে যাবে সেই অঙ্গ অনুযায়ী তার নাম হবে। ঠিক আছে, যেমন চোখে গেলে কি বলি, মাথায় গেলে ক্যারোটিড দেখলাম, এরকম আর কি। তারপরে এখান থেকে আবার শিরা তৈরি হবে, শিরা আবার মিলিত হবে ডাক্তার স্কুবাহিরিতে, ওখান থেকে আবার রক্ত হৃৎপিণ্ডে ঢুকবে। এমনিই চলবে, মানে হৃৎপিণ্ড অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিবে, আর ফুলকাগুলি ওইটাকে অক্সিজেন সমৃদ্ধ বানায় দিবে, বানায় সারা দেশে পাঠায় দিবে। ধমনী, ধমনী এক প্রকার রক্তবাহিকা যা ড্যাশ থেকে উৎপত্তি লাভ করে এবং ড্যাশে সমাপ্ত হয়। সবসময় এটা ভালো করে মনে রাখবো। ধমনী হলো ভালো, হৃৎপিণ্ড হলো ভালো, ভালো জিনিস থেকে উৎপন্ন হবে। ধমনী উৎপন্ন হয় হৃৎপিণ্ড থেকে, আর মিলে গিয়া কৈশিক জালিকায়। আর শিরা হলো উল্টা, শিরা কৈশিক জালিকা হতে উৎপন্ন হয়, আর কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে আসে ধমনীতে, মানে ধমনীতে মিলিত হয়। আবার মাঝে মাঝে অন্য একটা জায়গায় যায়, এটা পরে পড়বো, পোর্টাল বলা হয়। ঠিক আছে, অন্যান্য প্রাণী থেকে মাছের বা উভচর বা সরীসৃপ থেকে রুই মাছের ড্যাশ ভিন্ন ধরনের আসলো। শিরাতন্ত্র, ধমনীতন্ত্র, রক্তসংবহনতন্ত্র, হৃৎপিণ্ড অবস্থা খাইলে যাবে। মনে রাখতে হবে, যদি এই ধরনের প্রশ্ন করে তাহলে বুঝতে ধমনীতন্ত্র, এটা ধমনীতন্ত্র। ঠিক আছে, বোঝার কিছু নাই, এমনি ধমনীতন্ত্র ভিন্ন। রুইয়ের, অন্য প্রাণী থেকে মাছের ধমনী ভিন্ন, আর রুই মাছের ধমনী উভচর সরীসৃপ থেকে ভিন্ন। মাছ নির্দিষ্ট করেছে রুই, প্রাণী নির্দিষ্ট করছে উভচর সরীসৃপ। আর যদি বলে অন্যান্য প্রাণী, তাহলে হইল যে কোনো মাছ, অন্যান্য প্রাণীর থেকে যে কোনো মাছ, আর রুই মাছ থেকে উভচর সরীসৃপ থেকে ভিন্ন। কি ভিন্ন? ধমনীতন্ত্র ভিন্ন, ধমনীতন্ত্র, অন্য কিছু না। ধমনীতন্ত্র কী কী নিয়ে গঠিত? অন্তর্বাহী, বহির্বাহী আর পৃষ্ঠীয় মহাধমনী। মহাধমনী ইংরেজি কি? অ্যাওর্টা। অ্যাওর্টা মানে মহাধমনী। এমনি ধমনী মানে হইল শিরা মানে ভেনাস, ধমনী মানে আর্টারি, আর ওইটা হলো অ্যাওর্টা, মহাধমনী। আর পৃষ্ঠীয় ইংরেজি ডরসাল। পিঠে ধরছি, পৃষ্ঠীয় ডরসাল। আচ্ছা, অন্তর্বাহী ইংরেজি অ্যাফারেন্ট, অ এ। অন্তর্বাহী আগে, বহির্বাহী পরে, তাই না? অ ব, অ্যাফারেন্ট ইফারেন্ট, এ ই। অন্তর্বাহী অ্যাফারেন্ট, বহির্বাহী ইফারেন্ট, বহি ই ইফারেন্ট। এবং পৃষ্ঠীয় মহাধমনী, এই তিনটা এবং এদের শাখা প্রশাখা মিলে গঠিত হয় ধমনীতন্ত্র। এই তিনটা জিনিস এদের শাখা প্রশাখা। প্রথমেই অন্তর্বাহী, যারা হৃৎপিণ্ড থেকে রক্ত ফুলকায় নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুলকায় নিয়ে, তারা হলো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল। রুই মাছে কত জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী থাকে? রুই মাছে থাকে 4 জোড়া, 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ঠিক সেমভাবে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীও থাকে 4 জোড়া। হৃৎপিণ্ডের, রুই মাছের হৃৎপিণ্ডে কোনো কোনাস আর্টারিওসাস না থাকায় ড্যাশ থেকে ড্যাশের উদ্ভব হয়। কোনাস নাই, যে কী বলতেছে? বালবাসের আগেরটা থেকে পরেরটা উদ্ভব হয়, বালবাসের আগেরটা থেকে পরেরটা উদ্ভব হয়। বালবাসের পরেই আছে ধমনীতন্ত্র শুরু, বালবাসের পরেই ধমনীতন্ত্র শুরু। এই জন্য ভেন্ট্রিকল বালবাসের আগে, ভেন্ট্রিকল থেকে ধমনীতন্ত্রের উদ্ভব হয়। ভেন্ট্রিকল থেকে রক্ত কিসের মাধ্যমে সম্মুখে কিছুটা প্রবাহিত হয়? ভেন্ট্রিকল থেকে যায় ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টা। মানে ভেন্ট্রাল মানে কি? অঙ্কীয়। ভেন্ট্রাল মানে অঙ্কীয়, ডরসাল মানে পৃষ্ঠীয়। ভেন্ট্রাল অঙ্কীয়, অঙ্ক ভি, ভেন্ট্রাল মানে ভিন্ট্রাল, ভি অঙ্ক করে, ভেন্ট্রাল অ্যাওর্টা তে যায়। তারপরে ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়া ফুলে উঠে কি তৈরি করে? ভেন্ট্রাল অ্যাওর্টার গোড়া ফুললে ড্যাশ গঠন হয়, বালবাস অ্যাওর্টা। ভ ব, ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে বালবাস অ্যাওর্টা।
ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে বালবাস অ্যাওর্টা ভব। ভেন্ট্রাল অ্যাওর্টা ড্যাশের তলদেশ দিয়ে ড্যাশ পর্যন্ত অগ্রসর হয়। মনে রাখবো, ভ্যা ভ্যা করতে করতে, ভ্যা মানে ভেন্ট্রাল অ্যাওর্টা, ভ্যা ভ্যা করতে করতে কানতে কানতে, অনেক বাচ্চা ছানা কানতে কানতে হাঁটা দেয়, সেই বাচ্চা কানতে ভ্যা ভ্যা করতে করতে হাঁটা দিয়ে হাইওয়েতে চলে গেছে। তার মানে ভেন্ট্রাল অ্যাওর্টা বিলের নিচ দিয়ে, বাচ্চাটা বিলের নিচ দিয়ে মানে গলবিলের তলদেশ দিয়ে বিলের নিচ দিয়ে ভ্যা ভ্যা করে কানতে কানতে হাইওয়ে চলে গেছে, মানে হাইওয়ে পর্যন্ত অগ্রসর হয়েছে। বিলের নিচ দিয়ে গেছে কতটুক পর্যন্ত? হাইওয়ে পর্যন্ত, এবং দুপাশে দুইটা শাখা সৃষ্টি করে। প্রথম শাখা দুইটা উভয় পাশের প্রথম ফুলকায় রক্ত সরবরাহ করে। হাইওয়েডের শাখা রক্ত সরবরাহ করে, ওই শাখাকেই বলা হয় প্রথম। এখানে কিন্তু প্রথম গনছে উপর থেকে, ঠিক আছে, রক্ত যায় নিচ থেকে, ঠিক আছে, কিন্তু প্রথম গনছে উপর থেকে। যেমন এই যে এখানে আমরা কেমন পড়ছিলাম, নিচ থেকে উপরে পড়ছিলাম না, কিন্তু এখানে প্রথম গনছে উপর থেকে, উল্টার থেকে। তারপরে ওই শাখাকে বলা হয় প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বাইর হয়ে আসে এবং 2, 3, 4 নম্বর ফুলকায় রক্ত সরবরাহ করে। এরকম মোট 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী থাকে। উল্লেখ্য, কোন মাছে কোন অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী পরস্পরকে ঘিরে প্যাচের সৃষ্টি করে, যা রুই মাছে নাই। রুই মাছে নাই, কিন্তু কোন মাছে আছে? প্যাচ আছে কোন মাছে? প্যাচটা কি? টাকি প্যাচ। প্যাচটা কি? আরে প্যাচটা কি ঠিক মতো দিছো? প্যাচটা ঠিক মতো দিও। প্যাচটা কি? টাকি মাছে প্যাচ আছে। কিসের প্যাচ? 3 আর 4 নম্বর অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, মানে ঢুকতে সময় প্যাচ, ঢুকতে গেছে প্যাচ লাগছে, ফুলকায় ঢুকতে গেছে প্যাচ লাগছে। 3, 4 নম্বর 3-4টা প্যাচ লাগছে। ধমনী পরস্পরকে পেঁচিয়ে থাকে টাকি মাছে। এরপরে বহির্বাহী বা ইফারেন্ট ধমনী, এইটাও 4 জোড়া। বহির্বাহী 4 জোড়া, অন্তর্বাহী 4 জোড়া, ফুলকা 4 জোড়া। এইবার গুরুত্বপূর্ণ, বহির্বাহী ধমনী এটা কিন্তু বাইরে হয়ে আসছে, তার মানে এ কি বহন করে? কি সমৃদ্ধ রক্ত? অবশ্যই অক্সিজেন, কারণ ফুলকাই তো কার্বন ডাইঅক্সাইডকে অক্সিজেনে চেঞ্জ করে দিছে। এই জন্য এরা ড্যাশ আর্চের ড্যাশ এ রক্ত বহন করে। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হাইওয়েড আর্চে, আর্চ মানে একটা বাঁকানো অংশ, আর্চ। হাইওয়েড আর্চের কোথায় রক্ত সংবহন করে? সিউডোব্রাঙ্কে। সিউডোব্রাঙ্ক মানে কি? সিউডোব্রাঙ্ক মানে হলো ভ্রান্ত ফুলকা, যেই ফুলকার যে মেইন কাজ সেই কাজ করতে পারে না, তারই উল্টা রক্ত দিতে হয়। ফুলকা কী করে? ফুলকা কার্বন ডাইঅক্সাইড আলা রক্তকে অক্সিজেন আলা রক্ত বানায়, কিন্তু এরকম না, এ তো কাজ করেই না, তারে আবার অক্সিজেন রক্ত দিয়ে তাকে বাঁচায় রাখতে হয়। সেই অক্সিজেন রক্ত দেয় কে? বহির্বাহী ইফারেন্ট ধমনী, মানে ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। সিউডো ব্রাঙ্কের সামনে ড্যাশ হিসাবে বিস্তৃত হয় বহির্বাহীটা। সিউডো ব্রাঙ্কের আরও সামনে হইল অপথালমিক। সিউডো ব্রাঙ্কের আরও সামনে হলো চোখ, অপথালমিক মহাধমনী হিসাবে। অপথালমিক মহাধমনী, এখানে কিন্তু একটার নামে ধমনী দেখতেছি না। অপথালমিক মহাধমনী, পার্শ্বীয় মহাধমনী, ঠিক আছে, অ্যাওর্টা মানে মহাধমনী, আর ক্যারোটিড ধমনী, ঠিক আছে, ক্যারোটিড ধমনী, আর সবগুলি মহাধমনী। অপথালমিক মহাধমনী, পার্শ্বীয় মহাধমনী, যারা অক্সিজেন সমৃদ্ধ বহন করে। অপথালমিক বহন করে কই নিয়ে যায়? চোখে নিয়ে যায়। প্রতিপাশের প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলে ড্যাশ গঠন করে। 1 আর 2 নম্বর মিল্লা গঠন করে কি? 1 আর 2 মিল্লা গঠন করে, দুইজন মিলতে লম্বা হবে, মানে পার্শ্ব লম্বা, ল্যাটারাল মহাধমনী বা ল্যাটারাল অ্যাওর্টা গঠন করে 1 আর 2 মিল্লা। কারণ ল্যাটারাল একা করতে পারবে না, লম্বা তো একা করতে পারবে না, 1 আর 2 মিল্লা করে। আর প্রথমটা 2টা কাজ করে। প্রথমটাই অপথালমিক মহাধমনী হয়, প্রথমটাই সিউডোব্রাঙ্কের রক্ত সরবরাহ করে। প্রথমটা মানে প্রথম বহির্বাহী ধমনী সিউডোব্রাঙ্কে যায়, সেটাই আবার অপথালমিক চোখে যায়। আর 1 আর 2 মিল্লা করে পার্শ্বীয় ল্যাটারাল। আর 3 আর 4 কোথায় উন্মুক্ত হয়?
3 আর 4 কিন্তু মিল্লা যায় একসাথে দেখছিলাম। 3 আর 4 মিল্লা গিয়ে উন্মুক্ত হয় ল্যাটারালে। 1 আর 2 মিল্লা লম্বা ল্যাটারাল তৈরি করে, আর 3 আর 4 আগে মিলিত হয়ে ল্যাটারাল অ্যাওর্টায় উন্মুক্ত হয়। তার মানে এই যে উন্মুক্ত হওয়ার আগে একসাথে মিলিত হয়, তার মানে পার্শ্বীয় মহাধমনীতে উন্মুক্ত হয় 3 আর 4। ল্যাটারাল অ্যাওর্টাটা সামনে ড্যাশ ধমনী রূপে বিস্তৃত হয়। সে নিজে তো হলো মহাধমনী ল্যাটারাল অ্যাওর্টা, কিন্তু সে সামনের দিকে কি হিসেবে বিস্তৃত হয়? ক্যারোটিড ধমনী রূপে। এবং কোথায় প্রবেশ করে? করটিকায়। ক্যারোটিড। তারপরে এসে পড়লাম পৃষ্ঠীয় মহাধমনী, 3 নম্বরটা। বহির্বাহী অন্তর্বাহী শেষ, এবার পৃষ্ঠীয় ডর্সাল মহাধমনী। পৃষ্ঠীয় ল্যাটারাল অ্যাওর্টা মিলে তৈরি হয় ডর্সাল অ্যাওর্টা, মানে দুইটা ল্যাটারাল অ্যাওর্টা, দুই পাশের ল্যাটারাল অ্যাওর্টা, দুই পাশের পার্শ্বীয় মিললে গিয়া হয় পৃষ্ঠীয়, পার্শ্বীয় মিলে পৃষ্ঠীয়। ঠিক আছে, এই সিরিয়ালে পড়বো, তাহলে ঠিক ভালো লাগবে। প্রথমে অ্যাফারেন্ট, তারপরে ইফারেন্টে আছে পার্শ্বীয় মহাধমনী, সেই পার্শ্বীয় হয়ে যাবে পরে পৃষ্ঠীয়। গ নম্বরটা হলো পৃষ্ঠীয় বা ডর্সাল। পৃষ্ঠীয় এবং কোন দিকে বিন্যস্ত হয়? বিস্তৃত হয় পিছন দিকে, পিছের দিকে না পিছন দিকে, পৃষ্ঠীয় পিছন দিকে বিন্যস্ত হয়। এইবার এখানে একটা ধমনী বলয় সৃষ্টি হয়। কে তৈরি করে ধমনী বলয়? ক্যারোটিড ধমনী আর ল্যাটারাল অ্যাওর্টা মিলে, মানে পার্শ্বীয় মহাধমনী আর ক্যারোটিড ধমনী আর পার্শ্বীয় মহাধমনী মিলে ড্যাশ অঞ্চলের পৃষ্ঠদেশে একটা ড্যাশ আকার ধমনী বলয় তৈরি করে। ধমনী বলয়ের আকার ডিমের মতো, বল ডিম, ডিম্বাকার বলয়। কিসের নিচে? বিলের নিচে, গলবিলের অঞ্চলের পৃষ্ঠদেশে। বলয় বিল ডিম। বিলে বল পড়লো, ডিমের মতো বল। এই বলয়টার নাম হইল সার্কিউলাস সেফালিকাস। মানে সার্কুলার সেফালিকাস গঠিত হয় ল্যাটারাল অ্যাওর্টা, মানে পৃষ্ঠীয় মহাধমনী আর ক্যারোটিড ধমনী মিলে। এইবার ডর্সাল মানে পৃষ্ঠীয় অ্যাওর্টাটা মেরুদণ্ডের নিচে, পিঠে মেরুদণ্ড থাকে, মেরুদণ্ডের নিচে মধ্যরেখা বরাবর ড্যাশ পর্যন্ত প্রসারিত হয়, লেজ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত লেজ পর্যন্ত প্রসারিত হয়ে যায় ডর্সালটা। যাত্রাপথে এটা নিম্নোক্ত প্রধান নালিকা সৃষ্টি করে। এই প্রত্যেকটাই হইল বিভিন্ন ধমনী যা বিভিন্ন অঙ্গে যাবে। প্রথমটাই কি? সাবক্লেভিয়ান ধমনী। ক্লেভিয়ান মানে কি? ক্লেভিকল। আর সাব মানে কি? ক্লেভিকলের নিচে, তার মানে বুঝবো বক্ষ। এই ক্লেভিকলটা বক্ষের কাছাকাছি না, গলা তো বক্ষের উপরেই। বক্ষ দেখলেই বুঝবো, বক্ষ পাখনা বক্ষচক্র দেখলে বুঝবো যে সাবক্লেভিয়ান ধমনী। তারপরে সিলিয়াকো মেসেন্টেরিক। এই যে মেসেন্টেরিক, এন্টেরিক মানে কি? এন্টারো মানে অন্ত্র, অন্ত্র। পাকস্থলী অন্ত্র সম্বন্ধীয়, যকৃত অন্ত্র সম্বন্ধীয়, অগ্নাশয়, মলাশয় প্রভৃতি আন্তরিক অঙ্গ। পাকস্থলী, অন্ত্র, যকৃত, অগ্নাশয়, পাকস্থলী, অন্ত্র আর মলাশয়। এই সবাই হলো মেসেন্টেরিক। সিলিয়াকো মেসেন্টেরিক, এন্টেরিক মানে অন্ত্র সম্বন্ধীয়। তারপরে প্যারাইটাল ধমনী। প্যারাইটাল মানে কি? প্রাচীর। প্যারা হলো প্রাচীর, প্যারাইটাল বা মনে রাখবো প্যারাইটাল। ইটের প্রাচীর বানাইতে অনেক প্যারা। ইটের প্রাচীর মানে দেহ প্রাচীর। রেনাল তো বুঝি বৃক্কে রক্ত সংবহন করে রেনাল ধমনী। ইলিয়াম, ওই যে ইলিয়াম ইস্টিয়াম পিউবিস। ইলিয়াম মানে কি? শ্রোণীর হাড় না, ইলিয়াম ইস্টিয়াম পিউবিস, তিনটা মিলে একটা হাড় হয়, একটা হিপবোন। তার মানে ইলিয়াক হইল শ্রোণী পাখনা, ইলিয়াক শ্রোণী পাখনা। আর কডা মানে কি? কডা মানে লেজ, অনেক সুন্দর একটা ওয়ার্ড, কডা লেজ আছে, কডাল লেজে রক্ত সরবরাহ করে। এরা সবাই কিন্তু ধমনী, সবাই কিন্তু ওটু সম্পর্কে, ওটু মানে অক্সিজেন ওলা রক্ত, আরে ভুলে গেছি কি অবস্থা, অক্সিজেন সংবহিত রক্ত বহন করে।
আচ্ছা, ডর্সাল অ্যাওর্টার বা পৃষ্ঠীয় মহাধমনীর 6টা ভাগ আছে, এই 6টা ভাগ পড়লাম। ডর্সাল অ্যাওর্টাটাই মানে এই 3 নাম্বারটা পৃষ্ঠীয়, এই পৃষ্ঠীয়টাই ভাগ হয়ে যায় 6টা ভাগে, বিভিন্ন জায়গায় দিয়ে দেয়, ছক্কা মারে বিভিন্ন জায়গায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেয় ডর্সাল অ্যাওর্টা। এই ডর্সালটা কিন্তু মনে নাও থাকতে পারে, ভালো করে মনে রাখতে হবে। ইফারেন্ট ডর্সাল মানে নিয়ে গেছি, বাইক করে নিয়ে আসছি আর ধইরা সব জায়গায় পৌঁছায় দিছি। নিয়ে গেছি, বাইক করে নিয়ে আসছি, ধইরা সব জায়গায় পৌঁছায়। ধইরা মানে ডর্সাল। সিলিয়াকো মেসেন্টেরিকে বায়ুথলিও হবে, ঠিক আছে? সবই তো অ্যান্টারো সম্বন্ধীয়, তবে একটাই হলো বায়ুথলি। এটাই বায়ুথলি, অ্যান্টারো সম্বন্ধীয় না। এই পাকস্থলীর সাথে বায়ুথলি মনে রাখতে পারি, পাকস্থলী বায়ুথলি একসাথে দুইটা। রুই মাছের হৃৎপিণ্ডের নাম ড্যাশ হৃৎপিণ্ড, শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হৃৎপিণ্ড। কেন ভেনাস? কারণ সে শুধু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই সাপ্লাই করে। একটু পরে পড়ব শিরাতন্ত্র। রুই মাছের শিরাতন্ত্র কয় প্রকার? শিরাতন্ত্র 2 প্রকার। কি কি? সিস্টেমিক শিরাতন্ত্র আর পোর্টাল শিরাতন্ত্র। সিস্টেমিক মানে কি? যেইটা সিস্টেম মানে সেইটা সিস্টেমিক। শিরাতন্ত্রের সিস্টেম কি? কৈশিক জালিকায় উৎপন্ন হবে এবং হৃৎপিণ্ডে মিলিত হবে, নিয়ে আসবে কোনো এক পথে নিয়ে আসবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। এই যে কৈশিক জালিকা, দেহকোষের কৈশিক জালিকা থেকে উৎপন্ন একবার কার্বন ডাইঅক্সাইড নিয়ে সোজা হার্টে এসে পড়ছে, কোনো ঝামেলা নাই। আর একটা হলো পোর্টাল মানে আরেক জায়গায় যাবে, যেমন এখানের কৈশিক জালিকা থেকে উৎপন্ন হবে শিরা, কার্বন ডাইঅক্সাইড নিয়ে গিয়ে ঢুকছে যকৃতে, গিয়ে আবার শিরাতে ভাঙছে, সেই শিরাতে ভাঙে সেই শিরার থেকে আবার উৎপন্ন হয়েছে, দুঃখিত, কৈশিক জালিকায় ভাঙছে, ভাঙে সেই কৈশিক জালিকা থেকে আবার যকৃত উৎপন্ন হয়েছে, শিরা উৎপন্ন হয়েছে, সেই শিরা আবার যকৃত থেকে হার্টে নিয়ে গেছে। তার মানে হার্ট হলো মেইন ডেস্টিনেশনে যাওয়ার আগে সে একটা অন্য ডেস্টিনেশনে গেল, এটাকে বলা হয় পোর্টাল আবার 2 প্রকার, একটা হলো যকৃত পোর্টাল বা হেপাটিক পোর্টাল, আর একটা হলো রেনাল পোর্টাল বা বৃক্ক পোর্টাল। কৈশিক জালিকা থেকে সৃষ্টি হয়ে যেসব রক্তবাহিকা দেহের বিভিন্ন অংশ থেকে ড্যাশবিহীন রক্ত হৃৎপিণ্ডের ড্যাশে নিয়ে আসে। কি বিহীন রক্ত? অক্সিজেনবিহীন। ইংরেজি কি? অক্সিজেনবিহীন মানে অক্সিজেনেটেড, ডি মানে ডিলেড অফ অক্সিজেন, ডি অক্সিজেনেটেড রক্ত কোথায় নিয়ে আসে? হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসাস। তার মানে সাইনাস ভেনাসাস হৃৎপিণ্ডের অংশ, এরা বলে দিল, ঠিক আছে? এস এ ভি এই 3টা হৃৎপিণ্ডের, বালবাস, আর্টারিওসাস আর ডাক্টাস কুহেরি হৃৎপিণ্ডের না। এরাই সম্মিলিতভাবে শিরাতন্ত্র গঠন করে। তন্ত্র 2 প্রকার, একটা হলো সিস্টেমিক শিরাতন্ত্র, ইংরেজি কি? সিস্টেমিক ভেনাস সিস্টেম। সরাসরি হৃৎপিণ্ডে আসলে সিস্টেমিক। এইবার সিস্টেমিক কি দ্বারা গঠিত? 3টা শিরা দ্বারা গঠিত। একটা হইল 3টা না, আসলে 3 জোড়া। সম্মুখ কার্ডিনাল মনে রাখবো কেমনে? যেহেতু হার্টে আসে এই জন্য কার্ডিও থেকে কার্ডিনাল মনে রাখি। সম্মুখ কার্ডিনাল, পশ্চাৎ কার্ডিনাল আর জুগুলার সবই 1 জোড়া কইরা। 1 জোড়া সম্মুখ কার্ডিনাল, 1 জোড়া পশ্চাৎ কার্ডিনাল, 1 জোড়া জুগুলার মিলে হয় সিস্টেমিক শিরাতন্ত্র। শিরা থাকে কয়টা? 6টা, 3 জোড়া, 3 ধরনের। এখন দেহের সামনের অংশ থেকে রক্ত সংগ্রহ করে কারা? সামনের অংশ থেকে রক্ত সংগ্রহ করে সম্মুখ কার্ডিনাল আর জুগুলার, ঠিক আছে? সামনের থেকে কার্ডিনাল আর জুগুলার। পশ্চাতে শুধুই পশ্চাতে কেউ যেতে চায় না, পশ্চাতে শুধুই পশ্চাৎ যাবে। পশ্চাৎ কার্ডিনাল শিরা ড্যাশ 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 ইত্যাদি শিরা থেকেও রক্ত গ্রহণ করে। তার মানে পশ্চাৎ কার্ডিনাল শিরা আরও কয়েকটা শিরা থেকে রক্ত গ্রহণ করে, ওরাও পশ্চাতের অংশ ধরে রাখবো, ঠিক আছে? ওরা সম্মুখে নাই, ওরা সামনে থাকে না। কে? পশ্চাতে মানে পশ্চাৎ দিয়ে, ছেড়ে দিয়েছে জেনি, সেরে সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনি হলো জেনিটাল শিরা। পশ্চাৎ দিয়ে ছেড়ে দিয়েছে জেনি, সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা।
রেনাল মানে বৃক্কীয়, আর জেনিটাল মানে হলো যৌন অঙ্গীয়, এই টাইপের কিছুটা হবে আর কি। এগুলির পিছনে মনেই থাকবে। আর সেগমেন্টালটাই মনে রাখতে হবে। এরা সবসময় কিসে রক্ত নিয়ে আসে? সাইনাস ভেনোসাসে, দুঃখিত ডাক্টাস কুভিরিতে। শিরারা রক্ত নিয়ে আসে ডাক্টাস কুভিরিতে সবার আগে, তাই না? ডাক্টাস কুভিরিতে রক্ত নিয়ে আসে। আচ্ছা, একটা ঝামেলা হতে পারে যদি বলে শিরাতন্ত্র কোথায় রক্ত নিয়ে আসে, তাইলে বলবো সাইনাস ভেনোসাস, মানে ডাক্টাস কুভিরি ছাড়ায়া হৃৎপিণ্ডের সাইনাস ভেনোসাসে। শিরাতন্ত্র হইলে বলবো সাইনাস ভেনোসাসে নিয়ে আসে। আর যদি বলে এই যে কার্ডিনাল শিরা, যে কোনো শিরা কোথায় নিয়ে আসে? শিরা নিয়ে আসে ডাক্টাস কুভিরিতে। আবার পশ্চাৎ শিরারাও ডাক্টাস কুভিরিতে নিয়ে আসে। ডাক্টাস কুভিরি কয়টা? দুইটা। ডাক্টাস কুভিরি কিন্তু দুইটা। ডাক্টাস মানে নালী, দুইটা নালী। এবার আরেকটু ঝামেলায় পড়বো। একটু আগে পড়লাম যে বক্ষ পাখনায় রক্ত নিয়ে যায় কে? সাবক্লেভিয়ান। শ্রোণী পাখনায় রক্ত নিয়ে যায় কে? ইলিয়াক, ধমনী। কিন্তু সাবক্লেভিয়ান শিরা, ধমনী না, এবার সাবক্লেভিয়ান শিরা কোত্থেকে রক্ত সংগ্রহ করে? সাবক্লেভিয়ান শিরা একাধারে বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা থেকে রক্ত সংগ্রহ করে। বক্ষ থেকেও করে, শ্রোণী থেকেও করে, ঠিক আছে? বক্ষ থেকে ক্লেভিয়ান তো করবেই, সাথে শ্রোণীও আছে। বক্ষ শ্রোণী দুইটাই কিন্তু জোড়, দুইটাই কিন্তু পরে পড়ছিলাম। তাছাড়া ডান ও বাম ড্যাশ কার্ডিনাল শিরা কয়েকটি অনুপ্রস্থ শিরা দিয়ে যুক্ত। ডান ও বাম পশ্চাৎ, মানে পশ্চাৎটা আবার যুক্ত, যেমন পট যেরকম যুক্ত সেরকম পশ্চাৎটা যুক্ত। কি দিয়া? অনুপ্রস্থ শিরা দিয়া। এই অনুপ্রস্থ শিরার নাম কি? অনুপ্রস্থ শিরার নামই অনুপ্রস্থ কি? অ্যানাস্টোমোসিস। তার মানে আগে অ্যানাস্টোমোসিস পড়ছিলাম কি হিসেবে? বিশেষ রক্তনালিকা হিসেবে। মিরাবিলিয়া আর অ্যানাস্টোমোসিস, এর মধ্যে অ্যানাস্টোমোসিস বললাম শিরা, ঠিক আছে? মীরা শিরা না, এখনও আসে নাই। মীরা যে শিরা জানি না, মীরা শিরা না, কিন্তু অ্যানাশিরা। মীরা শিরা নাকি জানা নাই। এরপরে পোর্টাল শিরাতন্ত্র হৃৎপিণ্ডে যাওয়ার পথে অন্য কোনো অঙ্গে প্রবেশ করে, আবার কৈশিক নালীতে পরিণত হয়, সেগুলোকে বলা হয় পোর্টাল। পোর্টাল শিরা নিয়ে পোর্টাল শিরাতন্ত্র গঠিত। পোর্টাল শিরাতন্ত্র যদি বলে পোর্টাল তন্ত্র কয়টা? দুইটা। পোর্টাল তন্ত্র, হেপাটিক পোর্টাল তন্ত্র আর রেনাল পোর্টাল তন্ত্র। হেপাটিক পোর্টাল তন্ত্র হইল হেপাটিক বা যকৃত শিরা ড্যাশ থেকে রক্ত সংগ্রহ করে যকৃতে প্রবেশ করে পরিপাকতন্ত্র থেকে, ঠিক আছে? পরিপাকতন্ত্রের সাথে যকৃতের একটা খাতির আছে, এই জন্য পরিপাকতন্ত্র থেকে রক্ত নিয়ে যকৃতে ঢুকে, পরিপাকতন্ত্র থেকে যকৃতে ঢুকে। এরপরে যকৃতে আসলো, এরপরে ড্যাশ শিরা এই রক্তজালক থেকে রক্ত সংগ্রহ করে সরাসরি সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হয়। সাইনাস ভেনোসাসে যকৃত থেকে সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হয় যকৃত শিরা। তার মানে যকৃত পোর্টাল শিরা পরিপাকতন্ত্র থেকে যকৃতে আসলো, আর শুধু যকৃত পোর্টাল না, যকৃত শিরা যকৃত থেকে সাইনাস ভেনোসাসে নিয়ে গেল। ভালো। আবার তো রেনাল পোর্টাল শিরা দেহের লেজ অঞ্চলে থাকে কোন শিরা? লেজ অঞ্চলে থাকে কডাল শিরা, কডাল ভেইন। রেনাল পোর্টাল তন্ত্র। কডাল শিরা রক্ত সংগ্রহ করে কোথায় প্রবেশ করে? দেহকাণ্ডে। লেজ থেকে দেহকাণ্ডে আসে, কাণ্ডে আসার পর দুইটা শাখায় বিভক্ত হয়। সাবধান, কডাল শিরা দুইটা শাখায় বিভক্ত হয়ে যায়, কডাল শাখা।
লেজের যেমন 2টা শাখা, যেমন করাল শিরাও দেহকাণ্ডে আসার পর 2 শাখায় বিভক্ত হয়। ডান শাখাটি ড্যাশ হিসেবে সামনে অগ্রসর হয়। ডান শাখাটি ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা হিসেবে সামনে অগ্রসর, মানে ডানটা হইলে ভালো, ডানটা একবারে ডান পশ্চাৎ কার্ডিনাল হয়ে গেছে। কারণ কি পড়ছিলাম, শিরাতন্ত্রে আছে একজোড়া সম্মুখ কার্ডিনাল, একজোড়া পশ্চাৎ কার্ডিনাল, একজোড়া জুগুলার। শিরাতন্ত্রে তো এটাও আছে, হেপাটিক শিরাতন্ত্র আছে, পোর্টাল শিরাতন্ত্র আছে। এইটাতে পোর্টাল শিরাতন্ত্রের 2টা ভাগ, তার মানে এখানে ডান পশ্চাৎ কার্ডিনালের নামটা পাইলাম। ডান পশ্চাৎ আছে একটা, বাম পশ্চাৎ কার্ডিনাল আছে একটা, আবার হ্যাঁ একজোড়া পশ্চাৎ কার্ডিনাল, একটা ডান একটা বাম, সোজা কথা। ডানটা ডান হয়ে গেল, তারপরে ডানটা ডান। আর বামটা কি হয়, বামটা প্রবেশ করে কোথায়, বৃক্কে, বাম বৃক্কে, বৃক্কে প্রবেশ করে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা বা বাম দিকের শাখাটা প্রবেশ করার পর জালিকা হয়, একে বলা হয় রেনাল পোর্টাল শিরা। এরপরে বৃক্ক থেকে ডাক্টাস কুভিরিতে রক্ত আনে কে, রক্ত আনে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, ঠিক আছে। এটা আর বৃক্ক শিরা না, যকৃতি যেরকম যকৃত শিরা নিয়ে আসে, নিজে নিয়ে আসে, এখানে আর তা হয় না, এখানে আনে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। এক নজরে সংবহন প্রক্রিয়া। এস ডি আগে, ডি এস এ দিশা, ভি ভা, বি বালবাস আর্টেরিয়াস। এবার একটু ঝামেলা, বালবাস থেকেই অন্তর্বাহী না, বালবাস থেকে ভেন্ট্রাল এওরটা, ভেন্ট্রাল মানে অঙ্কীয় মহাধমনী, ভেন্ট্রাল এওরটা। ওই যে ভেভে করতে করতে হাইওয়েট পর্যন্ত যায়, ওই ভেভে আছে, তারপর অন্তর্বাহী ফুলকা, বহির্বাহী অঙ্গ শিরাতন্ত্র, ডাক্টাস কুভিরি, শেষ। এইখানে বলছে রুই মাছের হৃৎপিণ্ড মোচাকৃতির এই জায়গায়, কিন্তু পরে আবার একটা পার্থক্য গিয়ে বলছে যে মানুষেরটা মোচাকৃতির রুই মাছেরটা নলাকৃতির, রুই মাছ নলা মাছ দুইটাই বলছে, আজব ব্যাপার। এই হোক, হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। হৃৎপিণ্ড ড্যাশ ও ড্যাশের মাধ্যমে রক্ত পরিবহন করে। সংকোচন, প্রসারণ। হৃৎপিণ্ডের কপাটিকা নিয়ন্ত্রণের ফলে ড্যাশ দেখা যায়, একমুখিতা, কপাটিকা একদিকে খালি ছাড়ে, বিপরীত দিকে বন্ধ রাখে। রুই মাছের একচক্রী হৃৎপিণ্ড, শুধু কার্বন ডাইঅক্সাইড, তাই বলা হয় ভেনাস হার্ট। সবাই বলা হয়েছে এগুলি। তারপরে প্রথম সংকোচনটা কিসে ঘটে, প্রথম উপপ্রকোষ্ঠে, মানে সাইনাস ভেনাস আছে, এস এ ভি সাইনাসে। তারপরে ক্রমশ বাকিগুলা সংকুচিত হয়। বালবাস আর্টারিয়াস কিন্তু সংকুচিত হয়, ঠিক আছে, সংকুচিত হয়, কিন্তু ডাক্টাস কুভিরি সংকুচিত হয় না, কারণ ডাক্ট হলো নালী কখনোই সংকুচিত হবে না, তবে বালবাস আর্টারিয়াস সংকুচিত হবে। সংকোচনকে বলা হয় কি, সিস্টোল, সংকোচন সিস্টোল, শ, আর প্রসারণ হলো ডায়াস্টোল। সিস্টোলের পরপরই ডায়াস্টোল হয়ে যায়। রক্তের গতিপথ দেখা রাখবো। পার্থক্য, রুই নলাকৃতির, মানুষ মোচাকৃতির। হৃৎপ্রাচীর রুই মাছের পেরিকার্ডিয়াম, এখানে কোনো বিভেদিত স্তর থাকে না, একটাই পেরিকার্ডিয়াম। আর কি নির্মিত, হৃৎপেশি নির্মিত। আর মানুষের হৃৎপিণ্ড কিন্তু একটা না, 3 স্তর মানুষের, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। হ্যাঁ, আর মানুষের হৃৎপিণ্ডের আবরণের নাম হইল পেরিকার্ডিয়াম, আর এদের হৃৎপ্রাচীরের নাম পেরিকার্ডিয়াম। আগে কি বলছিল, এখানে বলছিল, আচ্ছা, পেরিকার্ডিয়ামকে আবরণও বলছে, শক্ত আবরণ। মাছের ক্ষেত্রে পেরিকার্ডিয়ামকে আবরণও বলছে, আবার হৃৎপ্রাচীরও বলছে। তো মানুষের আবরণ হইল পেরিকার্ডিয়াম, ঠিক আছে, কিন্তু মানুষের হৃৎপ্রাচীর 3টা ভাগে বিভক্ত। আর মানুষের কোনটা হৃৎপেশি নির্মিত, ভিতরেরটা এন্ডোটা হৃৎপেশি নির্মিত, ভিতরে পেশি। প্রকোষ্ঠ 2টা, আর প্রকোষ্ঠ 4টা। উপপ্রকোষ্ঠ, মানুষের কোনো উপপ্রকোষ্ঠ নাই, এদের আছে একটা, সাইনাস ভেনোসাস। বালবাস আর্টারিওসাস মানুষের নাই, মাছের আছে। ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রাল এওরটার উৎপত্তি হয়, ভেন্ট্রাল এওরটা।
আর ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত গোড়াকে বলা হয় বালবাস আর্টারিওসাস বা বালবাস অ্যাওর্টা। ঠিক আছে, এক জায়গায় লেখা ছিল ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত গোড়াকে বলা হয় বালবাস অ্যাওর্টা, এখানে লিখছে বালবাস আর্টারিওসাস। তার মানে বালবাস আর্টারিওসাস আর বালবাস অ্যাওর্টা একই জিনিস। আর মানুষের বাম ভেন্ট্রিকল থেকে সিস্টেমিক অ্যাওর্টা এবং ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি অ্যাওর্টার উৎপত্তি হয়। এগুলো বালবাস আর্টারিওসাস থাকে না। সিস্টেমিক অ্যাওর্টা বাম হাত দিয়ে সিস্টেম করে ফেলাইছে যারা বাম লোক, ঠিক আছে, বাম মানে শয়তান লোক, তারা সব কিছু সিস্টেম করে ফেলায়। আর ডান লোকরা ভয়ে পালায় যায়, বামদের ভয়ে। ডানরা ভালো, ডানরা ভয়ে পালায় যায়। পালমোনারি অ্যাওর্টা, বাম ভেন্ট্রিকল থেকে সিস্টেমিক অ্যাওর্টা, ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি অ্যাওর্টা। মানুষের শিরা হইল ডাক্টাস কুভিরি নামক দিলের বড় শিরা, উন্মুক্ত থাকে উপপ্রকোষ্ঠে। এখানে কি মানুষের শিরা নিয়ে ঝামেলা আছে। শিরা কোথায় উন্মুক্ত হয়? অ্যাট্রিয়ামে। শিরা ডানের ট্রিয়ামে যায়, তাই না? ডানের ট্রিয়ামে শিরা যায়। আর ফুসফুস থেকে শিরা আসে কোথায়? ফুসফুস থেকে শিরা আসে বামের ট্রিয়ামে, অক্সিজেন নিয়ে। তার মানে ডানের ট্রিয়ামে যায় বড় শিরারা, কারণ এরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বেশি, রক্ত অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ জিনিস ডানে নিয়ে যায়। তিনটা বড় শিরা যায় ডানে, বড়রা 3টা, বড়রা কম, আর ছোটরা 4টা। পালমোনারি শিরা হলো 4টা। ওরা ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে বাম অলিন্দে আসে, বামের ট্রিয়ামে আসে। এই 3টা বড় শিরার নাম কি যারা কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়? সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা আর করোনারি সাইনাস। সুপিরিয়র ইনফিরিয়র ভেনা ক্যাভার নাম মনে থাকবে, ঝামেলা হবে করোনারি সাইনাস। নারী শিরা যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়, নারী শিরা কার্বন ডাইঅক্সাইড। আর উল্টা হইল পালমোনারি শিরা, অক্সিজেন নিয়ে 4টা আসে বাম অ্যাট্রিয়ামে। 7 নম্বরটা পড়তে হবে না, সংবহন এটা পড়া হয়ে গেছে। 8 নম্বরটা সমন্বয়। কার সাথে সমন্বয় করে? মাছেরটা সমন্বয় করে ফুলকার সাথে, মানুষেরটা সমন্বয় করে ফুসফুসের সাথে। রুই মাছের দেহ লম্বা, পেটটা কেমন? পেটটা গোলাকার, ঠিক আছে, ভুঁড়িওয়ালা পেট। রুই মাছ ভুঁড়িওয়ালা, মাথা বড়, বুদ্ধি বেশি, মাথা বড়। আর তুণ্ড কেমন? স্নাউট, তুণ্ড ভোঁতা, নয়ডায় ভোঁতা। আর মুখচিত্র অর্ধ ডিম্বাকার, আগে আমি অর্ধচন্দ্রাকার পড়ছিলাম নাকি, দেখতে হবে। চওড়া কে? চোখ চাওড়া, কানকু চাওড়া, চোখ কান চাওড়া। চোখ কিন্তু বড় আর গোল পড়ছিলাম আগে। এক জোড়া ম্যাক্সিলারি পারভেল আছে, আর পুচ্ছ পাখনা হোমোসার্কাল। শেষ। এই হলো মাছ। পার্শ্বরেখায় কতটা আইস থাকে? পার্শ্বরেখায় আইস থাকে 41-42টা, মনে রাখবো। পার্শ্বরেখা যেহেতু সংবেদী অঙ্গ, এই আইসগুলিও সংবেদ বহন করে। এখন 41 হলো সিয়াম, 42 হলো শিমুল। সিয়াম শিমুলের মধ্যে কানেকশন খুব ভালো, এরা খুব তাড়াতাড়ি সংবেদ বহন করতে পারে, দেখাদেখি করতে পারে। এরা আছে পার্শ্বরেখায় পাশাপাশি আছে 41-42 সিয়াম শিমুল। আর সংবেদী কোষ, পার্শ্বরেখায় অবস্থিত সংবেদী কোষ পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংবেদ গ্রহণ করে। এই কোষগুলির নাম কি? সংবেদ যেহেতু বহন করে, তার নিউরন থাকবে, নিউরো। আর এই কোষগুলি থাকতেই হবে, মাস্ট, নিউরোমাস্ট। সংবেদী কোষের নাম নিউরোমাস্ট।